স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্যার এখনো ভিজিবল না। হ্যাঁ স্যার এখন দেখা যাচ্ছে স্যার। Okay. আচ্ছা, আমরা প্রিভিয়াস ক্লাসে এবং আজকের ক্লাসেও আমরা সিলেকশন স্টেটমেন্ট এবং কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে কয়েকটা এক্সাম্পল দেখতেছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে সেকেন্ড লেকচারটা দেখতেছি। এটাও বেসিক্যালি এই এক্সাম্পল গুলাতে আমরা সিলেকশন স্টেটমেন্ট এবং কন্ট্রোল স্টেটমেন্টের ইউজ গুলা দেখবো। এটা হচ্ছে লিপ ইয়ার বের করার একটা প্রোগ্রাম। স্টেটমেন্ট গুলা কি বোঝা যাচ্ছে নাকি? জি স্যার। আরেকটু বড় করতে হবে, এটুকু এনাফ নাকি? দেখা যাচ্ছে স্যার। ওকে, তাইলে লিপ ইয়ারের ক্ষেত্রে আমরা যদি লিপ ইয়ারের জন্য একটা কন্ডিশন সেট করতে চাই, তাইলে আমাদেরকে কয়টা কন্ডিশন লাগতে পারে বলতে পারবা কেউ? কয়টা কন্ডিশন এবং কেন? স্যার হ্যাঁ বলো। স্যার দুইটা কন্ডিশন স্যার। বলো কি কি? স্যার 4 দ্বারা ভাগ করে যদি স্যার ভাগশেষ 0 হয়, আর 100 দ্বারা ভাগ করে স্যার ভাগশেষ যদি 0 না হয়, আর স্যার 400 দ্বারা ভাগ করলে স্যার হচ্ছে ভাগশেষ 0 হলে। দেখি দেখে বলতেছে কন্ডিশন নাকি? মানে স্যার মনেও ছিল আগে স্যার, একটু ভুল হইতে পারে স্যার। হ্যাঁ, ঘুরে ফিরে ঠিক আছে, মানে মোটামুটি 3টাই কন্ডিশন লাগে। ফার্স্ট কন্ডিশনটা কেন লাগে বলতে পারবা? তার কারণ লিপ ইয়ার 4 বছর পর পর আসে। এটা কি সব সময়ের জন্য স্টেটমেন্টটা কি ঠিক? না স্যার। সব সময় কি 4 বছর পর পর লিপ ইয়ার হয়? না স্যার, স্যার একটা লিপ ইয়ার থেকে আরেকটা লিপ ইয়ারের ডিসটেন্স স্যার 4 বছর, কিন্তু স্যার র্যান্ডমলি তো বলা যাবে না 4 বছর পরই লিপ ইয়ার হবে। আচ্ছা, দ্যাট মিন্স আরো অন্য কোনো কন্ডিশন থাকতে পারে, তাই তো? ইয়েস স্যার। স্যার যেমন ইভেন হতে হবে। হ্যাঁ, শুধুমাত্র একটা ক্রাইটেরিয়া না, তাই তো? এটা তো বুঝছি নাকি? ইয়েস স্যার। মানে শুধুমাত্র ইয়ারটা যদি 4 দ্বারা ডিভিজিবল হয় হলেই যে সেটা লিপ ইয়ার হবে সেটা কিন্তু ঠিক না, তাই তো? ইয়েস স্যার। তাহলে আর কি কন্ডিশন লাগতে পারে? স্যার ইভেন হতে হবে। তারপর আর কোন কন্ডিশন? যদিও বা এখানে তোমরা 3টে কন্ডিশন দেখতে পাচ্ছ, কিন্তু প্রত্যেকটা কন্ডিশনের পিছনে তো কারণ থাকতে হবে, কারণ এগুলো তো সবগুলাই লজিক। লজিকে ভুল থাকলে কিন্তু কারেক্ট লিপ ইয়ারটা আমরা পাবো না। এখানে আরেকটা কন্ডিশন দেখতে পাচ্ছি, ইয়ারটাকে 100 দ্বারা ডিভিজিবল হবে না, তাই তো? ইয়েস স্যার। ইয়ারটা 100 দ্বারা ডিভিজিবল হবে না। আর একটা কন্ডিশন দেখতে পাচ্ছি কি, ইয়ারটা 400 দ্বারা ডিভিজিবল হবে, তাই তো? এখানে আরেকটা জিনিস দেখো, যেহেতু আমরা এখানে যেটা দেখে বুঝতেছি 3টা কন্ডিশন ইউজ করতেছি আমরা, তাই তো? 3টা কন্ডিশন। এখন 3টা কন্ডিশন গুলা একটার সাথে আরেকটা কিভাবে আমরা কোরিলেট করতে পারি বা কিভাবে আমরা লিংক আপ করতে পারি? যেমন ধর এখানে যেটা দেখা যাচ্ছে, আমরা কিছু স্পেশাল অপারেটর ইউজ করতেছি, এগুলোর নাম কি বলা যাবে? স্যার এন্ড। শুধু এন্ড নাকি? স্যার লজিক্যাল এন্ড, আর এটা লজিক্যাল অর। আচ্ছা, এটা দ্বারা আমরা কি বুঝতেছি আসলে, যে কোন কন্ডিশন গুলা ম্যান্ডেটরি লিপ ইয়ার হওয়ার ক্ষেত্রে? স্যার ডিভিজিবল বাই 4টা হচ্ছে স্যার ম্যান্ডেটরি। হ্যাঁ। আর স্যার 100 স্যার 400 দিয়ে এটা স্যার অরটা কি স্যার ম্যান্ডেটরি কিনা? শেষের দুটার মধ্যে যে কোনো একটা ম্যান্ডেটরি। ইয়েস। আচ্ছা, এটা কি বোঝা গেছে যে লজিক্যাল অপারেটর গুলা, মানে অপারেটর গুলার ইউজও কিন্তু আমরা এখানে শিখতেছি। লজিক্যাল অপারেটর গুলা কোন কন্ডিশনের সাথে কিভাবে বসে
এটা ডিপেন্ড করবে হচ্ছে কি যে কোন কন্ডিশন গুলাকে মেনটেন করলে আমার মানে প্রবলেমটা সলভ হবে, দ্যাট মিন্স লিপ ইয়ারটা পাওয়া যাবে, সেভাবেই কন্ডিশন গুলাকে সেট করতে হবে এবং পাশাপাশি কন্ডিশন গুলোর মধ্যে লিঙ্কটা করতে হবে স্পেসিফিক সেই লজিক্যাল অপারেটর গুলো ইউজ করার মাধ্যমে। যেমন ধরো, তাহলে প্রথমে আমরা বুঝতেছি কি যে ইয়ার ডিভিজিবল বাই 4 এটা হচ্ছে ম্যান্ডেটরি কন্ডিশন। এটা কেন? কারণ লজিক্যাল এন্ড দ্যাট মিন্স আমরা যদি ট্রুথ টেবল থেকে একটু বোঝার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে কি শুধুমাত্র এই দুইটার ব্যাপারে যদি আমরা বলি তাহলে এই দুইটা ব্যাপারে না, সরি, এখানে এখানে একটা ব্র্যাকেট আছে, আবার আমি একটু দেখাই তোমাদেরকে। এই যে রেড হয়ে গেছে দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। হ্যাঁ, দ্যাট মিন্স এটা টোটালি মিলে হচ্ছে এটা একটা এটা আলাদা একটা কম্বাইন্ড কন্ডিশন, কম্পাউন্ড কন্ডিশন। দ্যাট মিন্স তাহলে এই দুইটা কন্ডিশনের মাঝখানে লজিক্যাল অর ইউজ করা হচ্ছে, তাই না? ইয়েস স্যার। তাহলে আমরা কি লজিক্যাল এন্ড ইউজ করতে পারতাম এই জায়গাতে? না স্যার। ইউজ করলে কি সমস্যাটা হইতো? যদি আমরা তখন দুটোকে ট্রু হতে হতো। দ্যাট মিন্স সেই ক্ষেত্রে তিনটা কন্ডিশনই ট্রু হওয়া লাগতো, তখনই শুধুমাত্র আমরা সেই ইয়ারটাকে কি বলতে পারতাম, লিপ ইয়ার হিসেবে, হ্যাঁ লিপ ইয়ার বলতে পারতাম। দ্যাট মিন্স তাহলে এখানে একটা কাহিনী আছে, আসলে এই কাহিনীটার পিছনেও একটা কারণ আছে, ব্যাকগ্রাউন্ড আমি একটু পরে বলবো। তাহলে এই যে রেড পোরশন যেটা দেখাচ্ছে, রেড পোরশনের মধ্যে যে দুইটা স্টেট কন্ডিশন দেখতে পাচ্ছি, এই দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন মাস্ট কি হইতে হবে, ট্রু হইতে হবে, তাই তো? ইয়েস স্যার। এই দুইটার মধ্যে যে কোনো একটা ট্রু হইতে হবে, যেহেতু লজিক্যাল অর মিন্স কি এই কম্পাউন্ড কন্ডিশনের রেজাল্ট যদি ট্রু হইতে হয় তাহলে যে কোনো একটা কন্ডিশনকে কি হইতে হবে, ট্রু হইলে এনাফ, তাই তো? ইয়েস স্যার। তাহলে এখান থেকে যদি একটা ট্রু আসে এবং পাশাপাশি ফার্স্ট কন্ডিশনটা যদি ট্রু হয়, যেহেতু ফার্স্ট এর সিঙ্গেল কন্ডিশন এবং পরের কম্পাউন্ড কন্ডিশন, এই দুইটা কন্ডিশনের মধ্যে আবার লজিক্যাল এন্ড দেওয়া, তার মানে বোঝাচ্ছে কি যে ফার্স্ট কন্ডিশনটা ট্রু হইতে হবে এবং অবভিয়াসলি পরের যেটা কম্পাউন্ড কন্ডিশন, ওই কম্পাউন্ড কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় সেই ক্ষেত্রে এই দুইটা কন্ডিশন মিলে আলটিমেট রেজাল্টটা কি আসবে, ট্রু আসবে। দ্যাট মিন্স শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা ওই ইয়ারটিকে লিপ ইয়ার বলতে পারবো। এটা কি বুঝছি? ইয়েস স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কেন ইয়ারটা 4 দ্বারা ডিভিজিবল হবে? কেউ কি বলতে পারবা লিপ ইয়ারটা কেন 4 দ্বারা ডিভিজিবল হইতে হয়? আমি তো 8 বলতে পারতাম, 12 বলতে পারতাম, 2 বলতে পারতাম, সমস্যা কি? স্যার কারণ স্যার 4 এর HCF এর যেসব স্যার ইয়ার গুলো আছে স্যার ওইখানেই লিপ ইয়ার গুলো হয়। কিরকম বুঝি না? যেমন স্যার 2000, 2004, 2008 সবগুলো স্যার 4 দিয়ে স্যার ডিভিজিবল, কিন্তু স্যার অন্যান্য যেসব ইভেন্ট গুলো আছে যেমন 2006 বা স্যার 2010 এগুলো স্যার 4 দিয়ে তো স্যার ভাগ করা যাবে না। আচ্ছা, ভাগ করা যাবে না সেই কারণে নাকি অন্য কোনো কারণ আছে? স্যার সৌরবর্ষের জন্য স্যার। সৌরবর্ষ, এটা কিভাবে? স্যার আমরা স্যার প্রত্যেক বছর স্যার মানে কিছু পরিমাণ টাইম কম কাউন্ট করি স্যার, এগুলো স্যার একসাথে জমা করে স্যার 6 ঘন্টা করে পরে স্যার 4 মানে একদিন হয়ে আর কি স্যার। 6 ঘন্টা? জি স্যার। 6 ঘন্টা 4 বছরে স্যার 6 ঘন্টা হয়ে স্যার আবার মানে কিছু একদিন হয় স্যার, পরে আবার 100 বছর পরে স্যার আবার ওটা আবার একবার মিসিং করে আর কি স্যার, আবার কিছু এখানে বেশি যায় স্যার। আচ্ছা, তুমি কারেক্ট পয়েন্টে আসছো। তো এক্স্যাক্টলি আসলে কয় দিন এক বছর হয়? আমরা যদি সোলার ইয়ার করি 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড এরকম একটা সময় ছিল মনে আচ্ছা, হয়। আমরা যদি এক্স্যাক্টলি মানে ফ্লোটিং নাম্বারটা যদি বলি, ফ্র্যাকশনটা যদি বলি 25, তাই না? ইয়েস স্যার। ওকে, আমরা বেসিক্যালি ধরি কি আসলে আমরা 365 ধরে নিই, তাই না? ইয়েস স্যার। তাইলে আমরা একটা ফ্র্যাকশন কিন্তু কম নিচ্ছি। ফ্র্যাকশনটা কত? এটা না? ইয়েস স্যার। আমরা একটু স্ক্রিনে খেয়াল রাখবো, হ্যাঁ আমি স্ক্রিনে দেখাচ্ছি আর কি। তাহলে আমি 0.2425 এই ফ্র্যাকশনটা কিন্তু আমি নিচ্ছি না। দ্যাট মিন্স তাহলে আমি যদি ক্যালেন্ডারটাকে যদি মেনটেন করতে চাই কারেক্টলি, তাহলে আমাকে কিন্তু এই ফ্র্যাকশনটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, তাই না? যেটা আমি বাদ দিচ্ছি। দ্যাট মিন্স এই ফ্র্যাকশনের ইফেক্টটা আমাকে কিন্তু ক্যালেন্ডারে আনতে হবে, তাই না? তাহলে এটার ইফেক্টটাকে যদি আমি ক্যালেন্ডারে আনতে চাই, এই 0.2425টাকে আমরা 0.25 লিখতে পারি কিনা? ইয়েস স্যার।
যদি আমরা 0.25 লিখি এটার পিছনে কিন্তু একটা বেনিফিট পাবো। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, 0.25 যদি ধরে নিই, অ্যাকচুয়ালি ফ্র্যাকশনটা হচ্ছে 0.2425, কিন্তু আমরা ধরতেছি কত 0.25, তাহলে আমরা একটু বেশি ধরতেছি না? ইয়েস স্যার। কতটুকু বেশি ধরতেছি আমরা? স্যার ওই 0.0075। এই অ্যামাউন্ট আমরা বেশি ধরতেছি, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এটার ব্যাপারে আমরা পরে আসি, প্রথমে 0.25 এ আসি। তাহলে দেখো, আমি যদি ক্যালেন্ডারটাকে ব্যালেন্স করতে চাই, এই যে ফ্র্যাকশনটা আমরা বেশি নিচ্ছি বা কম নিচ্ছি, এটা দিয়ে যদি আমরা ক্যালেন্ডারটাকে যদি ব্যালেন্স করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমার কিন্তু ক্যালেন্ডারকে ব্যালেন্স করতে গেলে আমাদের কিন্তু ইন্টিজার নাম্বার লাগবে। দ্যাট মিন্স ডেতে নিয়ে আসতে হবে কনভার্ট করে ফ্র্যাকশন গুলাকে। তো 0.25 নিলে সুবিধা কি, 0.25 কে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো? স্যার 1 পাবো। তাহলে এক্ষেত্রে আমরা 1 মিন্স একটা ইন্টিজার পাচ্ছি, তাই না? ইয়েস স্যার। এখন ইন্টিজারটাকে কিন্তু আমরা 365 এর সাথে অ্যাড করতে পারবো বা সাবট্রাক্ট করতে পারবো, তাই তো? যদি আমরা বেশি ধরি তাহলে সাবট্রাক্ট করে দিব, যদি কম ধরি তাহলে কি করে দিব, অ্যাড করে দিব। এটাই তো বিষয়। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে বেসিক্যালি যদি আমরা 0.25 ধরি, আমরা 0.0075 এর ব্যাপারে একটু পরে বলতেছি। তাহলে 0.25 যদি ধরি, যদিও বা আমরা একটু বেশি নিয়ে নিছি, কিন্তু 0.25 ধরলে সুবিধা কি, এটাকে 4 দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা একটা ইন্টিজার ভ্যালু পাবো, দ্যাট মিন্স 1, দ্যাট মিন্স 1 ডে। একটু আগে যে বলছিলা যে 6 আওয়ার করে, 6 আওয়ার করে, তাইলে একদিন পাইতে গেলে কয়টা লাগবে? 4 টাইমস না? 6 আওয়ার থেকে যদি আমরা একদিন পেতে চাই তাহলে 4 টাইমস হইতে হবে না 6 আওয়ারের? ইয়েস স্যার। তাহলে দ্যাট মিন্স 0.25 ইনটু 4, তাহলে এটা আমি ইন্টিজারে পাচ্ছি কত, 1, দ্যাট মিন্স 1 ডে। তাইলে আমি যদি এই যে 365 যেহেতু আমি কম ধরতেছি, আমার আসলে আরো একটু ফ্র্যাকশন বেশি ধরা উচিত, তাহলে সেটা আমি করলাম কি, একদম রাউন্ড আপ করে 0.2425 না ধরে 0.25 ধরে সেটাকে যদি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে একদিন পাবো। দ্যাট মিন্স আমি কিন্তু প্রতি 4 বছর, প্রতি বছর যদি 0.25 হয়, তাহলে প্রতি 4 বছর পর পর আমরা কিন্তু একটা দিন অ্যাড করতে পারবো ক্যালেন্ডারে, তাহলে আমাদের ক্যালেন্ডারটা ব্যালেন্স হবে মোটামুটি, তাও কিন্তু এক্স্যাক্টলি না। তাহলে 4 ইয়ার দ্বারা ডিভিজিবল কেন, এটা কি বুঝতে পারতেছি নাকি? ইয়েস স্যার। দ্যাট মিন্স মানে 4 বছর পরে আমরা একটা ইন্টিজার পাবো, একটা ইন্টিজার ভ্যালু পাবো, দ্যাট মিন্স একটা ডে পাবো আর কি। তো সে কারণে 4 বছর পরে চতুর্থতম বছরে আমরা কি করি, একটা দিন অ্যাড করি ফেব্রুয়ারি মাসে, তাই তো? তখন সেটা লিপ ইয়ার হয়ে যায় আর কি। তখন 365 টা কত হয়ে যাবে? 366 হবে। ওকে, তাহলে আমি এই 0.2425 এর ইফেক্ট কিছুটা আমি কনসিডার করতে পারছি, কিন্তু আর একটা এডিশনাল 0.0075 যেটা, এটা আমি বেশি নিয়ে নিছি না? ইয়েস স্যার। এই ফ্র্যাকশনটা কিন্তু বেশি নেওয়া, তাহলে প্রতি বছরে কিন্তু এই ফ্র্যাকশনটা আমি কি নিচ্ছি, বেশি নিচ্ছি, তাই না? প্রতি বছরই এই ফ্র্যাকশনটা আমরা বেশি নিচ্ছি। তাইলে এই ফ্র্যাকশনটাকে আমরা কিভাবে ইন্টিজার আনতে পারবো? এই ফ্র্যাকশনটাকে কিভাবে আমরা ইন্টিজার আনতে পারবো? স্যার 400 দিয়ে মাল্টিপ্লাই করলে কত পাবো ইন্টিজার? স্যার 3 পাবো স্যার। 3। ওকে, তাহলে এখানে আরেকটা ঝামেলা হচ্ছে কি, এই যে আমরা বেশি প্রতি 400 বছরে আমরা 3 দিন বেশি নিয়ে ফেলতেছি, এই 3 দিনটা এখন কমাইতে হবে, তাই তো? ইয়েস স্যার। তাহলে যদি কমাইতে হয়, এখন প্রশ্ন হচ্ছে কমাবো কিভাবে? তাহলে দেখো, আমরা একটা সেট নিই, 400 বছরের একটা সেট নিব। স্যার এই কমানোর ব্যাপারটা আরেকবার বলবেন? আমি বলতেছি, আমি এটা একটু লিখে নিই তারপর বলতেছি। এটা একটা 400 বছরের সেগমেন্ট না? ইয়েস স্যার। আচ্ছা, কমার ব্যাপারে যেটা 0.0075, এটা আমরা প্রতি বছর বেশি ধরতেছি, তাই না? এটা কি বুঝছি? ইয়েস স্যার। প্রশ্নটা যে করছে আমাকে তার কথা বলতেছি। স্যার এটাই বুঝি নাই। ও আচ্ছা,
0.2425টাকে আমরা একটু বেশি করে ধরে নিলাম, কত 0.25, যাতে করে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করে একটা ইন্টিজার পাই। আরেকটা দিন পাই। হ্যাঁ, একটা দিন পাচ্ছি আর কি, ইন্টিজার মিন্স একটা দিন পাচ্ছি, যেটাকে আমরা 4 বছর পরে ওই একটা দিন দিয়ে আমরা অ্যাড করে দিব, তাইলে আমরা 366 পাবো। জি স্যার। কিন্তু অ্যাকচুয়ালি ধরার কথা ছিল কত, 0.2425, তাই না? জি স্যার। কিন্তু আমরা ধরছিলাম প্রতি বছর 0.25 বাড়তি, জি স্যার। বাড়তি না মানে 0.25 টা আমরা কনসিডার করছিলাম। মানে ওইটা থেকে বিয়োগ দিবেন আর কি। হ্যাঁ, 0.25 থেকে যদি আমরা 0.2425 বাদ দিই তাহলে 0.007, অর্থাৎ প্রতি বছর আমরা 0.0075 এই ফ্র্যাকশনটা বেশি ধরে নিচ্ছি। জি স্যার। তাহলে বেশি ধরে নেওয়াটা কিন্তু কমাইতে হবে। তাহলে এখন এই ফ্র্যাকশনটাকে যদি আমরা ডেতে নিয়ে আসতে চাই, তাহলে দেখা যাচ্ছে কি 400 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা একটা ইন্টিজার ভ্যালু পাবো, এবং সেটা হচ্ছে 3, দ্যাট মিন্স 3 ডেজ। প্রতি 400 বছরের সেগমেন্টে 3 দিন কমাইতে হবে। এখন কি বুঝছি? স্যার 400 নিলাম কেন? কারণ 0.0075 কে অন্য কি দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা ইন্টিজার পাবো বলো? ও জি স্যার, স্যার 400 দিয়ে মাল্টিপ্লাই করলে স্যার ইন্টিজার পাবো স্যার। মানে একমাত্র 400 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা মিনিমাম ইন্টিজারটা পাবো। জি স্যার, জি স্যার, এবার বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে যেহেতু 3 দিন কমাইতে হবে, 3 দিনটা কিসে কমাইতে হবে, যে 400 বছরের একটা সেগমেন্টে, 400 বছরের একটা স্লটে এই 3 দিনটা কমাইতে হবে। তাহলে আমরা এখানে এক্সাম্পল স্বরূপ একটা 400 বছরের একটা সেগমেন্ট নিলাম, 1700 থেকে শুরু, 2000 এর শেষ। এখন এখানে দেখো, আমরা যদি কোডটা যদি রান করি, দেখবা যে 1700, 1800, 1900 এই তিনটা ইয়ার লিপ ইয়ার হিসেবে দেখাবে না। এটার কারণ হচ্ছে কি, তিনটা ইয়ারই কিন্তু 4 দিয়ে ডিভিজিবল, তাই না? জি স্যার। এই তিনটা ইয়ারই কিন্তু 4 দ্বারা ডিভিজিবল, তারপরেও কিন্তু সেগুলো লিপ ইয়ার হবে না। ওই যে বললাম না, সবগুলো ইয়ার কিন্তু লিপ ইয়ার হয় না, 4 বছর পর পর হলেও লিপ ইয়ার হবে না, এই যে কন্ডিশন অনুযায়ী হবে না। যে তাহলে আমরা 400 বছরের সেগমেন্টে এমন 3টা বছর পাবো যে 3টা বছরে 3টা দিন কম থাকবে, দ্যাট মিন্স ওই 3টা বছর লিপ ইয়ার হওয়ার কথা ছিল, কিন্তু ওই 3টা বছরে একটা করে, 3টা বছরে একদিন করে কমবে। তাহলে এক বছরে একদিন কমলো, আরেকটা বছরে আরেকদিন কমবে, আরেকটা বছরে আরেকদিন কমবে। তাহলে 3 দিন কমার ফলে টোটাল আমার ক্যালেন্ডারটা কি থাকবে, ব্যালেন্স থাকবে। এখন তাহলে এখন এই যে কমানোর ব্যাপারটা, এই যে কোন 3টা বছর আমি কমাবো সেটাকে সেট করতে হয় কিভাবে? আমার তো আলটিমেট উদ্দেশ্য হচ্ছে 3 দিন কমানো। তাহলে এখন সেটা 400 বছরের মধ্যে করতে হবে। 400 বছরের একটা সেগমেন্টে 3 দিন কমাইতে হবে 3টা বছর থেকে। তো এটার জন্য একটা কন্ডিশন সেট করা হচ্ছে কিরকম, দেখো যে এই 1700তম বছর, এটা যে কোনো 400 বছরের সেগমেন্টের জন্য খাটবে, এটা শুধুমাত্র 1700 আর 2000 এর জন্য না। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো 1700তম বছর, 1800তম বছর, 1900তম বছর, এই 3টা বছরে গিয়ে 1700তম বছর কিন্তু লিপ ইয়ার হওয়ার কথা ছিল, কিন্তু লিপ ইয়ার হওয়ার জায়গাটা আমরা করতেছি কি একদিন কমাই দিচ্ছি। তাহলে একদিন কমাই দেওয়া মানে কি, আলটিমেটলি আমি ওই বছরে 365 দিনই গুনতেছি, তাই না? Yes sir. আর 1800তম বছরে গিয়ে একদিন বাড়ানোর কথা ছিল, কিন্তু আমি একদিন বাড়াচ্ছি না, তার মানে ওই 1800তম বছরও আমি 365 দিন পাচ্ছি, ঠিক কি না? Yes sir. একইভাবে 1900তম বছরও লিপ ইয়ার হওয়ার কথা ছিল, কিন্তু আমি একদিন বাড়াই নাই। তাহলে একদিন বাড়াই নাই যেহেতু, তখন ওই বছরে কতদিন থাকবে, 365। ঠিক আছে, তাহলে কয়দিন Yes, sir. কমলো, এখান থেকে একদিন, এখান থেকে একদিন, এখান থেকে একদিন, তাহলে 3টা বছর থেকে আমরা 3 দিন কমাই ফেললাম। তাহলে এখন আমাদের প্রবলেম সলভ, আমাদের আর কোনো ফ্র্যাকশন বাকি নেই। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কন্ডিশনটা এমন ভাবে সেট করতে হবে যাতে করে এই 3টাকে সে কি নিবে না, লিপ ইয়ার হিসেবে নিবে না, কিন্তু 2000টাকে সে লিপ ইয়ার হিসেবে নিবে। আমি কি বুঝাইতে পারলাম? Yes sir. তাইলে এই 3টাকে যদি লিপ ইয়ার হিসেবে না নেয়, তাইলে আমরা কন্ডিশনটা কিভাবে সেট করব? তাইলে মানে কিছু ইয়ার 100 দ্বারা ডিভিজিবল হবে না, এগুলো কিন্তু 100 দ্বারা ডিভিজিবল, তাই না? Yes sir. আমি জাস্ট এগুলার এন্টি কন্ডিশনটা নিব, যে এখানে ফাইনালি যখন আমি কন্ডিশনগুলো সেট করব তখন এই স্টেটমেন্টের এন্টি কন্ডিশনগুলো নিব। তাহলে এই 3টা ইয়ারকে যদি আমি লিপ ইয়ার বানাইতে না চাই, তাহলে আমাকে কন্ডিশন সেট করতে হবে কি, যে সমস্ত ইয়ারগুলো 100 দ্বারা ডিভিজিবল না,
তাহলে এগুলা কি 100 দ্বারা ডিভিজিবল? এগুলা কিন্তু ডিভিজিবল। ইয়েস স্যার। কিন্তু আমার কন্ডিশনটা সেট করতে হবে কি, যে সমস্ত ইয়ার গুলা 100 দ্বারা ডিভিজিবল না। আর 2000টা কি? 2000 কিন্তু 100 দ্বারা ডিভিজিবল, তাই না? ইয়েস স্যার। কিন্তু 2000টা কিন্তু 100 দ্বারা ডিভিজিবল হইলেও এটা কিন্তু 4 দ্বারাও ডিভিজিবল বা 100 দ্বারাও ডিভিজিবল, কিন্তু এটা 400 দ্বারাও ডিভিজিবল, তাই ইয়েস না? স্যার। আচ্ছা, তাইলে কন্ডিশনটা আমাকে এমন ভাবে সেট করতে হবে যাতে করে এই লাস্টের যেটা কম্পাউন্ড কন্ডিশন আমরা বলেছিলাম, এই কম্পাউন্ড কন্ডিশনটা বেসিক্যালি আসা হচ্ছে এই স্টেটমেন্ট থেকে। এটা কি বুঝতেছি? তাইলে দেখো, যেহেতু লজিক্যাল অর ইউজ করতেছি আমরা, তাহলে লজিক্যাল অর থেকে যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয়ে যায় আর এদিকের কন্ডিশনটা যদি ট্রু থাকে, তাহলে আমরা সেটাকে লিপ ইয়ার বলতে পারবো। তাহলে এখানকার একটা কন্ডিশন ট্রু কখন কখন হওয়া সম্ভব? যদি ইয়ারটা 400 দ্বারা ডিভিজিবল হয়। তাহলে লাস্টের এই কন্ডিশন দিয়ে এই স্টেটমেন্টের মধ্যে কোনটা লিপ ইয়ার হইতে পারে? স্যার 2000। 2000টা। তাহলে এই স্টেটমেন্টকে ভ্যালিড করার জন্য এই কন্ডিশনটা পারফেক্ট। এবার এটা দিয়ে দেখি তো, ইয়ারকে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে রিমাইন্ডার আমরা 0 পাবো না, দ্যাট মিন্স নট ডিভিজিবল। তাহলে সেটা এই স্টেটমেন্টের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে কাটে? সবার ক্ষেত্রে। এই কন্ডিশন না স্যার, না স্যার, না স্যার, কারো ক্ষেত্রে কাটে না, সরি স্যার। কারো ক্ষেত্রে কাটে না। এবার দেখো, তাহলে আমরা একটা চেক করি, এখান থেকে 1700 দিয়ে চেক করি। 1700 চেক করে যদি আমরা ঠিক পাই তাহলে বাকিগুলো ঠিক থাকবে। 2000টা তো বুঝতে পারছি আমরা লিপ ইয়ার, তাই না? 2000টা, ইয়েস স্যার। কারণ 2000টা 4 দিয়ে ডিভিজিবল আর 400 দিয়ে ডিভিজিবল, সুতরাং এটা ইজিলি লিপ ইয়ার। 1700টা কি হবে দেখো, তাহলে আমাকে আসলে কন্ডিশনটা এমন ভাবে সেট করতে হবে যাতে করে 1700টা বাদ যায়, বা 1700, 1800, 1900 এগুলো যাতে বাদ যায়। তাহলে প্রথমে 4 দ্বারা ডিভিজিবল, এটা কিন্তু ঠিক আছে, তাই না? এরপর দেখো যে 400 দ্বারা ডিভিজিবল কিনা। 400 দ্বারা ডিভিজিবল 1700? না স্যার। আচ্ছা, তাহলে দেখো এই কম্পাউন্ড কন্ডিশন গুলো আমরা এমন ভাবে সেট করছি যাতে করে এই তিনটা ইয়ারের এগেইনস্টে যায়। 1700তম, 1800তম, 1900তম, এই তিনটা ইয়ারের যাতে এগেইনস্টে যায় সেভাবেই কিন্তু কন্ডিশন গুলো সেট করা। তো এগেইনস্টে কখন যাবে? যদি ইয়ার গুলো 100 দ্বারা ডিভিজিবল না হয় এবং যদি ইয়ার গুলো 400 দ্বারা ডিভিজিবল হয়, তাই তো? ইয়েস স্যার। দ্যাট মিন্স আমি কন্ডিশন গুলোকে উল্টা করে সেট করলাম কেন? কারণ এই তিনটা ইয়ারের জন্য কোনো কন্ডিশনে কিন্তু ট্রু থাকবে না। বুঝা গেছে কিনা? মানে এন্টি কন্ডিশন কেন ইউজ করলাম? যেহেতু দেখো এই তিনটা ইয়ারই কিন্তু 100 দ্বারা ডিভিজিবল, তো সেই কারণে আমরা কন্ডিশন দিলাম কি, যে কিছু ইয়ার 100 দ্বারা ডিভিজিবল হবে না। আবার দেখো যে এই তিনটা ইয়ার কিন্তু 400 দ্বারা ডিভিজিবল না, কিন্তু আমি কন্ডিশন সেট করলাম কি, কিছু ইয়ার 400 দ্বারা ডিভিজিবল হইতে হবে। তাইলে দেখো এই দুইটা কন্ডিশনের কোন কন্ডিশনই এই তিনটা ইয়ার কিন্তু স্যাটিসফাই করতেছে না, যদিও বা প্রথমের কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে, যে দিস ইয়ার যে ইয়ারটা 4 দ্বারা ডিভিজিবল, ওই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করতেছে। কিন্তু পরের যে দুইটা কম্পাউন্ড কন্ডিশন আছে, ওই কম্পাউন্ড কন্ডিশনের একটা কন্ডিশনও কিন্তু সে স্যাটিসফাই করতেছে না। বুঝা গেছে? এটা কি বুঝছি নাকি? ইয়েস স্যার। মানে আমি কেন কন্ডিশন গুলো এভাবে নিলাম, এটা জাস্ট এই তিনটা কম্পেয়ার করলে আমরা বুঝে যাই আর কি, যে এমন ভাবে কন্ডিশন গুলো সেট করব যাতে করে এই তিনটা ইয়ার কোনোভাবে যাতে না আসে। তাহলে কোনোভাবে যাতে না আসে সেটা যদি করতে চাই, তাহলে কম্পাউন্ড কন্ডিশনের দুইটা কন্ডিশনেই ফলস করতে হবে। তাহলে ফলস কিভাবে করতে পারবো? আইদার যদি এই ইয়ার গুলো যদি 100 দ্বারা ডিভিজিবল না হয় এবং এই ইয়ার গুলো যদি 400 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে কোনো কন্ডিশনে কিন্তু এই তিনটা ইয়ার মানে না। তার মানে এই কম্পাউন্ড কন্ডিশন থেকে কিন্তু আমি এই তিনটা ইয়ারের জন্য কোনো ট্রু রেসপন্স পাবো না, দ্যাট মিন্স সেখান থেকে ফলসই আসবে রেজাল্ট। তাহলে প্রথমটা যদি ট্রু হয়, পরের কম্পাউন্ড কন্ডিশন থেকে যদি আমরা ফলস রেজাল্ট পাই, আলটিমেটলি রেজাল্টটা কি আসবে? ফলসই আসবে। দ্যাট মিন্স এই তিনটা ইয়ার লিপ ইয়ার হিসেবে দেখাবে না। এখন কি বুঝলাম? হ্যালো, ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা কি কি করলাম দেখো, ইয়ার একটা ইন্টিজার নিলাম,
এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন পার্ট, ইয়ার একটা ভেরিয়েবল, তার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। এরপর আমরা একটা আউটপুট দিলাম, ওই যে যেহেতু আউটপুট দেখে যেটা আমরা বুঝতে পারি যে কি ইনপুট দিতে হবে, সেটা হচ্ছে কি এন্টার দ্য ইয়ার। এবং যেটা আমি ইনপুট দিব সেটা নিউ লাইনে আসবে, নতুন লাইনে, তো দ্যাট মিন্স পরবর্তী লাইনে। এরপর আমি ইয়ারটা ইনপুট দিব, এবং এই সি ইন অবজেক্ট যেহেতু ইউজ করছি, দ্যাট মিন্স কি আমি আউটপুট স্ক্রিন থেকে ইনপুটটা নিব। এরপর আমি একটা ইফ এলস স্টেটমেন্ট ইউজ করতেছি। ইফ এর সাথে জেনারেলি কন্ডিশনটা সেট করতে হয়। এই যে ইফ এর সাথে আমরা কন্ডিশনটা সেট করলাম, হোল কন্ডিশন হচ্ছে এটা, যেটা রেড সাইন দেখাচ্ছে, হোল কন্ডিশন হচ্ছে এটা, আর কম্পাউন্ড কন্ডিশন হচ্ছে আমার এটা। কম্পাউন্ড কন্ডিশনের মধ্যে লজিক্যাল অর, আর হোল কন্ডিশনের মধ্যে হচ্ছে আমার লজিক্যাল এন্ড। ক্লিয়ার? তাহলে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে আউটপুটে কি দেখাবে, যে ইয়ারটা আমরা ইনপুট দিছিলাম সেই ইয়ারটা ইজ এ লিপ ইয়ার। আর যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলে এলস এ গিয়ে স্টেটমেন্টটা দেখাবে, অর্থাৎ আউটপুটে কি দেখাবে, ওই ইয়ারটা যে ইয়ারটা আমরা ইনপুট দিছি সেটা ইজ নট এ লিপ ইয়ার। বুঝা গেল? বুঝা গেছে স্যার? বলো। স্যার স্যার এই ডাবল ইকুয়াল সাইনটা একটু বলবেন স্যার, কেন ইউজ করা হয় ইফ এর ভিতরে? এটা আমরা জেনারেলি কন্ডিশনের ক্ষেত্রে ইউজ করি, মনে আছে? এটা কিন্তু ইকুয়ালিটি অপারেটর। আচ্ছা, এখানে যদি আমি একটা দিতাম তাহলে কি অবস্থা হইতো বলো তো? স্যার অ্যাসাইন করা হইতো। হ্যাঁ, কারণ এটা অ্যাসাইনমেন্ট অপারেটর হয়ে গেছে। তাহলে আমার আসলে মূল উদ্দেশ্য কি ছিল? মূল উদ্দেশ্য হচ্ছে কি, আমি ইয়ারটাকে যখন 4 দিয়ে ভাগ দিব, ডিভিজিবলটা এক্স্যাক্টলি যদি 0 হয়, ডিভিজিবল বলতেছি আমি, রিমাইন্ডার যদি এক্স্যাক্টলি 0 হয়, শুধুমাত্র তখনই কিন্তু এই কন্ডিশনটা ট্রু হবে, তাই না? ইকুয়ালিটি অপারেটর দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সেটাই, যে এই এক্সপ্রেশনের রেজাল্ট যতক্ষণ না পর্যন্ত 0 আসবে না ততক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ফলস। যেই মুহূর্তে এক্সপ্রেশনের ভ্যালু 0 আসবে, দ্যাট মিন্স রিমাইন্ডার থাকবে না, দ্যাট মিন্স রিমাইন্ডার 0, তাহলে সেক্ষেত্রে এই কন্ডিশনটা কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। এখন কি ক্লিয়ার? স্যার যদি একটা ইকুয়াল সাইন ইউজ করতাম ওটার মানে কি আসতো স্যার, মানে ওইটার মিনিংটা কি হইতো? তুমি বলো, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন তাহলে তুমি এখানে যেটা রিমাইন্ডার পাবা, হ্যালো? জি স্যার। এখানে তো একটা রিমাইন্ডার পাবা, তাই না? জি স্যার। তো রিমাইন্ডার যেটা পাবা সেটা তো একটা, সেটা কি ভেরিয়েবল নাকি ভ্যালু? বলো তো। এই যে ইয়ার রিমাইন্ডার 4 দিয়ে আমরা যেটা পাবো সেটা ভ্যালু না? জি স্যার। তাহলে ওই ভ্যালুটাকে মেমোরিতে তো কোনো একটা জায়গাতে রাখতে হবে। ধরে নাও আমি এই ইয়ার রিমাইন্ডার 4 এই ভ্যালু, এই এক্সপ্রেশন থেকে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা ধরো যে আমি সি নামক একটা জায়গাতে রাখবো, সি নামক একটা ভেরিয়েবলে রাখবো। তাহলে এটা বোঝাবে কি, এই যে 0টা অ্যাসাইন হবে হচ্ছে ওই সি ভেরিয়েবলে, সি নামক অ্যাড্রেস বা সি নামক ভেরিয়েবলে 0টা অ্যাসাইন হবে। তাহলে আমার কি মূল উদ্দেশ্য সেটা? না স্যার। আমি যেহেতু এই এক্সপ্রেশনটাকে কন্ডিশন হিসেবে ইউজ করতেছি, আর আমি যখন অ্যাসাইন করব তখন কিন্তু সেটা কন্ডিশন থাকতেছে না। তাহলে আমি ইকুয়ালিটি অপারেটর কখন ইউজ করি? যখন আমরা কন্ডিশন সেট করি যে এক্স্যাক্টলি যদি এই এক্সপ্রেশনের ভ্যালু এক্স্যাক্টলি যদি 0 আসে, শুধুমাত্র তখনই এই কন্ডিশনটা ট্রু, অন্য সব ক্ষেত্রে এই কন্ডিশনটা ফলস। কার মাইক্রোফোন মিউট নাই? স্যার মিউট করে দিছি। এখন কি বুঝছি? জি স্যার। আচ্ছা, এটা একটু রান দিয়ে দেখি কি অবস্থা। ও শিট, এগুলো কাটতে হবে। কত দিব বলো তো? স্যার 1996। 996 নাকি স্যার 1996? 1996। यस। ঠিক আছে, স্যার 1900 দেন তো একটু। ঠিক আছে। জি স্যার।
তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এটা হচ্ছে প্রাইম নাম্বার বের করার একটা প্রোগ্রাম। প্রাইম নাম্বারের ডেফিনেশনটা বলো তো কেউ একজন। স্যার যে নাম্বারটা স্যার তার নিজেকে বা স্যার 1 ছাড়া ডিভিজিবল না। ইয়েস, ধরো আমরা যে কোনো একটা ভ্যালু নিলাম, সাপোজ x, তাহলে x টা প্রাইম নাম্বার হওয়ার শর্তটা হচ্ছে কি, এই x কে x ছাড়া এবং 1 ছাড়া, x কে x ছাড়া এবং 1 ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে যদি x টা ডিভিজিবল না হয়, সেক্ষেত্রে আমরা x কে কি বলতে পারবো? প্রাইম নাম্বার। 1 কি প্রাইম নাম্বার? ইয়েস স্যার। স্যার না স্যার আমরা কিন্তু এটা কোথায় জানি, যে তোমরা পড়ছিলে মনে আছে √2 অমূলত সংখ্যা পড়ছিলে যে মনে আছে? অনেকে তো টিউশন করা হচ্ছে, জানো এগুলা? হ্যাঁ জি স্যার। আচ্ছা, ওখানে কি দেখছিলা যে 1 কে একটা বিশেষ নাম দিয়ে বলা হয়, ও 1 হচ্ছে আসলে কো প্রাইম নাম্বার, সহমৌলিক, মনে আছে কিনা? 1 জি স্যার। 1 কে কিন্তু মনে পড়ছে। 1 কে কিন্তু প্রাইম নাম্বার বলা হয় না, 1 কে বলা হয় কো প্রাইম নাম্বার, সহমৌলিক সংখ্যা। আমরা আসলে মানে ফার্স্ট মৌলিক সংখ্যা কোনটা বলো তো? স্যার 2। হ্যাঁ, ফার্স্ট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাইলে হ্যাঁ, এটা 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 বলার একটা কারণ আছে, কারণ আমরা কন্ডিশনটা ওইভাবে সেট করতে হবে ফার্স্ট প্রাইম নাম্বার 2 ধরে। তাহলে আমাদের মেইন টার্গেট থাকবে কি, যে কোন একটা নাম্বার যদি প্রাইম নাম্বার হইতে হয়, তাহলে সেই নাম্বারটাকে ওই নাম্বার এবং 1 ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল হইতে পারবে না। তাহলে আমরা প্রবলেমটা সেট করার সুবিধার্থে আমরা কয়েকটা ভেরিয়েবল নিচ্ছি, i, j, c এবং লিমিট। সবগুলা ভেরিয়েবলের ডেটা টাইপই হচ্ছে ইন্টিজার। এরপর আমরা একটা আউটপুট নিচ্ছি, এন্টার দ্য লিমিট, এরকম একটা আউটপুট নিব আমরা। এরপর আমরা লিমিট ইনপুট দিব, এবং যেহেতু সিইন অবজেক্ট ইউজ করতেছি, দ্যাট মিন্স আমরা ওই আউটপুট স্ক্রিনে ইনপুটটা দিব। লিমিট মিন্স যে আমি যে প্রাইম নাম্বারগুলো জানতে যাচ্ছি কতদূর পর্যন্ত জানতে চাইবো। ধরে নিলাম আমি 10 পর্যন্ত জানবো। হ্যাঁ, ধরে নিলাম যে আমি 10 পর্যন্ত, কত থেকে 10 পর্যন্ত, 2 থেকে 10 পর্যন্ত কয়টা প্রাইম নাম্বার সেটা আমরা বের করব। এভাবেই প্রবলেমটা সেট করা। এটা কিন্তু বিভিন্ন ভাবে করা যায়, এটা লুপ দিয়েও করা যায় বা অ্যারে দিয়েও করা যায়, বিভিন্ন ভাবে করা যায়। আমরা ফর লুপ দিয়ে কাজটা করার চেষ্টা করতেছি, ফর লুপ, এবং এটা এখানে আমরা লাস্টে ইফ স্টেটমেন্টও কিছু ইউজ করব কাজের সুবিধার্থে। তো ফর লুপের স্ট্রাকচারটা কি মনে আছে সবার? ফর লুপ একটু বলবা। ফর লুপে 3টা সেগমেন্ট থাকে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আপডেট। এক্স্যাক্টলি, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এন্ড আপডেট। আপডেটটা বেসিক্যালি দুই ধরনের হয়ে থাকে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, যে কোনো একটা। আর ইনিশিয়ালাইজেশনটা বলতে লুপটা মানে আমাকে ডিফাইন করে দিতে হবে যে লুপটা আসলে কত থেকে শুরু হবে। যেহেতু একটা এক প্রাইম নাম্বার না, আমার প্রাইম নাম্বার শুরুই হচ্ছে 2 থেকে, তাহলে আমি বলে দিলাম যে আমার লুপটা শুরু হবে 2 থেকে। দ্যাট মিন্স সে 2 কে সহ 2 এর পরবর্তী নাম্বারগুলোকে 10 পর্যন্ত, 2 সহ 2 এর পরবর্তী সংখ্যাগুলা আপ টু 10 সে প্রাইম নাম্বার কিনা বের করে দেখাবে। তাহলে আমার ইনিশিয়ালাইজেশন হচ্ছে i = 2, আর কন্ডিশনটা হচ্ছে কি, আইটা কতক্ষণ চলবে, কতক্ষণ কন্ডিশনটা ভ্যালিড হবে বলো তো? আমার যে লিমিটটা দেওয়া, ওই লিমিট পর্যন্ত কন্ডিশনটা কি হবে, 2 থাকবে ওই লিমিট পর্যন্ত, যেহেতু লেস দেন অর ইকুয়ালস টু, তাই না? তাহলে ম্যাক্সিমাম কন্ডিশন হচ্ছে কি, আইটা যতক্ষণ না পর্যন্ত লিমিটের সমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে, তাই তো? ইয়েস স্যার। ওকে, তাহলে আবার দেখো এই ফর লুপের আন্ডারে একটা স্টেটমেন্ট ব্লক দেওয়া আছে এখানে। ফর লুপের আন্ডারে এই যে আমি রাইট করে দেওয়া অলরেডি। তাহলে প্রথমে আমরা কি করলাম, এখানে একটু ট্রিক্স ইউজ করলাম, সেটা হচ্ছে কি c = 0 এরকম একটা স্টেটমেন্ট ইউজ করলাম। তো এই সিটাকে এখানে ইউজ করার একটা উদ্দেশ্য হচ্ছে কি, যদি কোনো কারণে এই c এর ভ্যালুটা আপডেট হয়, এটা ইনিশিয়াল ভ্যালু কিন্তু 0, যেহেতু আমরা 0 অ্যাসাইন করতেছি c তে,
সি কে কিন্তু আমরা ভেরিয়েবল হিসেবে আগেই ডিক্লেয়ার করে রাখছি। তাহলে আমরা সি তে একটা জিরো ভ্যালু অ্যাসাইন করলাম। তাহলে আমরা এটা এই কারণে ইউজ করতেছি এই স্টেটমেন্টটা, যে সি এর ভ্যালু যদি কোনো কারণে আপডেট হয়, তাহলে যেই নাম্বারের জন্য সি এর ভ্যালুটা আপডেট হবে সেই নাম্বারটাকে আমরা লিপ ইয়ার প্রাইম নাম্বার হিসেবে ধরবো না। যে ভ্যালুর জন্য, যে ভ্যালু মিন্স কি আই এর যে ভ্যালুর জন্য সিটা আপডেট হবে সেই আই এর ভ্যালুটাকে আমরা প্রাইম নাম্বার হিসেবে কনসিডার করব না। আর যদি আই এর যে ভ্যালুর জন্য সি এর ভ্যালুটা আনচেঞ্জ থাকবে সেই আই এর ভ্যালুটাকে আমরা প্রাইম নাম্বার হিসেবে কনসিডার করতে পারবো। সেই হিসেবে আসলে এই স্টেটমেন্টটা ইউজ করা। এরপর আমরা এই ফার্স্ট ফর লুপের আন্ডারে যে স্টেটমেন্ট ব্লক, ওই স্টেটমেন্ট ব্লকের ভিতর আমরা আরেকটা ফর লুপ ইউজ করতেছি। এটা কি কারণ আমরা আস্তে আস্তে বুঝবো। তার একটা ফর লুপে কি কি দেখা যাচ্ছে, আমরা ফার্স্ট ফর লুপে দিছিলাম i দিয়ে, আর সেকেন্ড ফর লুপে দিচ্ছি j দিয়ে। j ইকুয়ালস টু i মাইনাস 1, আর j গ্রেটার দেন 1, আর হচ্ছে j মাইনাস মাইনাস, দ্যাট মিন্স ডিক্রিমেন্ট অপারেটর, পোস্ট ডিক্রিমেন্ট। এই ফর লুপের আন্ডারে মেইন স্টেটমেন্ট ব্লকের ফর লুপের আন্ডারে আবার আরেকটা স্টেটমেন্ট ব্লক দেওয়া, এই যে রেড মার্কিং দিয়ে আমরা দেখাচ্ছি। তো এই ফর লুপের আন্ডার, এই ফর লুপের কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে সে এই স্টেটমেন্ট ব্লকে ঢুকে কি করবে, সে ইফ, আবার একটা ইফ স্টেটমেন্ট আমরা ইউজ করতেছি, ইফ i রিমাইন্ডার j ইকুয়ালস টু 0। এটা কিন্তু কন্ডিশনাল এক্সপ্রেশন। তাইলে এই i কে যদি আমরা j দিয়ে ভাগ দিই, রিমাইন্ডার যদি 0 পাই, তাহলে সেক্ষেত্রে কন্ডিশনটা ট্রু। তাহলে এই ক্ষেত্রে কন্ডিশন ট্রু হইলেই সি টা আপডেট হবে, দ্যাট মিন্স সি এর পোস্ট ইনক্রিমেন্ট হবে। তাহলে সি এর ইনক্রিমেন্ট তখন হওয়া সম্ভব যদি i কে j দিয়ে ভাগ যায়, তাই না? i যদি j দিয়ে ডিভিজিবল হয়, শুধুমাত্র সেক্ষেত্রে সিটা কি হবে, সি এর আপডেট হবে, তাই না? এটা বুঝছি কিনা? সি এর আপডেটটা কখন হবে? ইফ কাজ করলে। ইফ কাজ করলে বলতে ইফ এর মধ্যে যে কন্ডিশনটা সেট করা, এটা যদি স্যাটিসফাই হয়, হ্যাঁ কন্ডিশনটা যদি স্যাটিসফাই হয়, শুধুমাত্র সেক্ষেত্রে সিটা আপডেট হবে। তাহলে কন্ডিশনটা স্যাটিসফাই হওয়া মানে কি, তাহলে আই কিন্তু কি হয়ে যাচ্ছে, যে কোনো একটা নাম্বার, যে ধরো যে কোনো একটা নাম্বার আর কি, আই কিন্তু যে কোনো একটা নাম্বার দিয়ে কি হয়ে যাচ্ছে, ডিভিজিবল হয়ে যাচ্ছে। তাহলে ডিভিজিবল হয়ে যাওয়া মানে কি, তাহলে সিটা আপডেট হবে। তাহলে আমি প্রথমে কি বলছিলাম, সি যদি কোনো কারণে আপডেট হয় আই এর যে কোনো ভ্যালুর জন্য, তাহলে ওই আই এর ভ্যালুটাকে আমরা প্রাইম নাম্বার হিসেবে ধরবো না। এটাই তো মূল উদ্দেশ্য ছিল, নাকি? জি স্যার। ওকে, এবার আসো দুইটা ফর লুপ। তো এখন প্রশ্ন হচ্ছে দুইটা ফর লুপ কেন? প্রথম ফর লুপ হচ্ছে কি, সে 2 থেকে শুরু করে, আমার লিমিটটা যদি 10 হয়, 2 থেকে শুরু করে 10 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারকে সে চেক করবে। ওই প্রত্যেকটা নাম্বারকে কনসিডার করার জন্য আমরা এই লুপটা চালাচ্ছি, ফার্স্ট ফর লুপ। সেকেন্ড ফর লুপটা কেন দেখো, সেকেন্ড ফর লুপ থেকে আমরা দুটো জিনিস বুঝতেছি। একটা হচ্ছে কি, যেটা কিভাবে পাচ্ছি, আই থেকে এক বাদ দিয়ে আমরা যেটা পাচ্ছি। দ্যাট মিন্স আমাদের প্রাইম নাম্বারের ডেফিনেশনে কি ছিল, যে প্রাইম নাম্বারকে, মানে যে নাম্বারটা প্রাইম নাম্বার হবে ওই নাম্বারটাকে ওই নাম্বার দিয়ে ভাগ দেওয়া যাবে না, তাই না? Yes, sir. তাহলে ওই নাম্বার দিয়ে যদি ভাগ দেওয়া না যায়, তাহলে ওই নাম্বার ছাড়া, ওই নাম্বারের ছোট, ওই নাম্বার ছাড়া, ওই নাম্বার থেকে ছোট এবং একের চেয়ে বড়, যেহেতু এক দিয়েও এই যে নাম্বারটা প্রাইম নাম্বার হবে কি হবে না সেটা টেস্ট করতেছি আমরা, ওই নাম্বার এবং এক ছাড়া অন্য যে কোনো নাম্বার দিয়ে যদি ওই নাম্বারটাকে ভাগ যায়, তাহলে সেটা প্রাইম নাম্বার হবে না। তাহলে দেখো এই ইনিশিয়ালাইজেশনটা আমরা করতেছি কিভাবে, দেখো যে যেটাকে আমরা প্রাইম নাম্বার হিসেবে ধরবো, তাহলে কোনটাকে প্রাইম নাম্বারের জন্য আমরা নিচ্ছি, আই কে। তাহলে আমরা কি করলাম, আই থেকে এক বাদ দিয়ে দিলাম। তাহলে যেটা কত হয়ে গেল, আই এর চেয়ে এক কমে গেল, যেটা কি হবে, আই এর চেয়ে এক কমে যাবে। এটা করার উদ্দেশ্যটা কি, তাইলে ধরো
আই এর ভ্যালু যদি 4 হয় তাহলে আমরা 4 কে ভাগ দিব কত দিয়ে? 3 দিয়ে না? 3 দিয়ে, yes sir. এই যে এই ইকুয়েশন থেকে, এই কন্ডিশন থেকে আমরা আই কে ভাগ দিব কত দিয়ে? আই যদি 4 হয় আই কে ভাগ দিব কত দিয়ে? 3 দিয়ে। এরপরে ভাগ দিব কত দিয়ে? আমি আবার বলি, আই যদি 4 হয় তাহলে আই কে প্রথমে ভাগ দিব কি দিয়ে? 3 দিয়ে। Yes sir. এরপর ভাগ দিব কি দিয়ে? 2 দিয়ে। তাহলে কি জেটা কি কমতেছে? স্যার কমতেছে স্যার। এই জে কে কমাচ্ছি আমি এভাবে, বুঝছি এখন? Yes sir. এখন আরেকটা শর্ত হচ্ছে কি, যে নাম্বারটাকে আমরা টেস্ট করতেছি ওই নাম্বারটাকে ওই নাম্বারের ছোট নাম্বার দিয়ে ভাগ দিচ্ছি, এবং ওই নাম্বারের যে ছোট নাম্বারগুলো নিচ্ছি ছোট নাম্বারগুলো কতক্ষণ পর্যন্ত নিতে পারবো? 1 এর বেশি, তাই না? Yes sir. এই 1 এর বেশি পর্যন্ত নেওয়ার জন্য এই কন্ডিশনটা সেট করলাম। এখন কি ক্লিয়ার? জি স্যার। তাহলে দেখো এখন মেইন কাজটা হবে আসলে এখানেই আসলে ডিভিজিবল হবে কি হবে না সেই টেস্টটা এখানেই হবে। তাহলে যদি ডিভিজিবল হয়ে যায় তার মানে এই কন্ডিশন ট্রু, তার মানে সি এর আপডেট হবে। তো যে সি এর আপডেট হওয়া মাত্রই আমরা আই এর ওই ভ্যালুটাকে কি করতে পারবো না, প্রাইম নাম্বার হিসেবে নিতে পারবো না। এখানে আরেকটা জিনিস দেখো, তাহলে ফর লুপের যখন কাজ শেষ হয়ে যাবে, ফর লুপের কাজ কতদূর পর্যন্ত হবে দেখো, এই ফর এর কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে এই রেড মার্কিং করা স্টেটমেন্ট ব্লকে ঢুকবে, ঢুকার পরে সে সি সমান 0 করবে, মানে সি তে 0 ভ্যালু অ্যাসাইন করবে, এরপর এই ফর লুপে ঢুকবে। তাহলে এই ফর লুপ কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ভ্যালিড থাকবে ততক্ষণ পর্যন্ত এই ফর লুপটা চলবে। এরপরে তাহলে এই ফর লুপ যদি ট্রু হয় তাহলে সে এই স্টেটমেন্ট ব্লকে ঢুকবে, এই স্টেটমেন্ট ব্লকে ঢুকবে। তাহলে এই স্টেটমেন্ট ব্লকটা কতক্ষণ এই স্টেটমেন্ট ব্লকে ঢুকবে? 44 এর কি সমস্যা? স্যার এখানে এই যে সব মোটামুটি বুঝতে থাকে না, ফার্স্টের দিকে এটা বুঝতে পারছি না যে সিতে স্যার প্রথমে 0 ভ্যালুটা অ্যাসাইন করা হলো স্যার। কোনটা বুঝি নাই? সি সমান 0? জি স্যার, এখানে অ্যাসাইন করা হচ্ছিল না আগে 0টা। আচ্ছা, এটা বোঝানোর জন্য আমি একটু সময় দিতে হবে, আর একটু লাস্ট আরেকটা স্টেটমেন্ট বাকি আছে, তো এটা দেখলে ক্লিয়ার হবে। তাহলে এই যে রেড মার্কিং করা যে স্টেটমেন্ট ব্লকটা এটা কতক্ষণ কন্টিনিউ হবে বলো তো? যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ওকে থাকবে, তাই না? ঠিক কি না? জি স্যার। এই কন্ডিশনটা যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত এই স্টেটমেন্ট ব্লকের কাজটা হবে। তাহলে যখনই এই স্টেটমেন্ট ব্লকের কাজ শেষ হয়ে যাবে এরপরে কোথায় যাবে সে? আবার প্রশ্নটা করতেছি, রেড মার্কিং করা যে স্টেটমেন্ট ব্লক, এই স্টেটমেন্ট ব্লকের কাজ যদি শেষ হয়, আমার আই এর একটা ভ্যালুর জন্য এই ফর লুপটা কিন্তু কয়েকবার চলতে পারে। কতবার চলবে সেটা ডিপেন্ড করবে তার কন্ডিশনের উপর। তাইলে দেখো আই এর একটা ভ্যালুর জন্য এই ফর লুপটা কিন্তু কয়েকবার চলবে। তাহলে যতবার চলা দরকার কন্ডিশন অনুযায়ী ততবার চলার পরে এরপর কোথায় যাবে? এরপরে কি আই এর ইনক্রিমেন্ট হবে নাকি এরপরে ইফে যাবে? ইফে যাবে। এক্স্যাক্টলি। তাইলে এই যে ইফে যাওয়ার পরে এই কাজটা শেষ হওয়ার পরে দেখো এখানে ফরের আন্ডারে কিন্তু এই সবগুলো স্টেটমেন্টের কাজ হবে শর্ত অনুযায়ী। সবগুলো স্টেটমেন্টের কাজ শেষ হওয়ার পরে দেন আই এর ইনক্রিমেন্টটা হবে। আমি কি বুঝাইতে পারলাম? আপডেটটা কিন্তু হয় সবার পরে, অর্থাৎ ফর লুপের আন্ডারে যে স্টেটমেন্ট ব্লকটা আছে ওই স্টেটমেন্ট ব্লকের সবগুলো স্টেটমেন্ট এক্সিকিউট হওয়ার পরে দেন ওই ফর লুপের এই আপডেট সেগমেন্টটা কাজ করবে, অপারেট করবে। বুঝা গেছে কিনা? তাহলে দেখো যখন ভিতরের ফর লুপ যেটা ছিল ওই ফর লুপের যখন কাজ শেষ হবে তখন সে যদি সি কে আপডেট করতে পারে বা না পারে সেখান থেকে কিন্তু সে ইফে এসে কিছু ডিসিশন দিবে। সেটা কি? ইফ সি ইকুয়ালস টু 0, এটা কিন্তু ইকুয়ালিটি অপারেটর, দেখুন সেটাও একটা কন্ডিশন। ইফ এর সাথে আমরা কন্ডিশনটা ইউজ করতেছি। সি ইকুয়ালস টু 0 যদি হয় দ্যাট মিন্স সি ইকুয়ালস টু 0 কখন পাওয়া সম্ভব? যদি সি এর কোনো আপডেট না হয়।
কেউ একজন আমাকে প্রশ্ন করছো কেন সিতে আমি 0 অ্যাসাইন করলাম, তার প্রশ্নটা আমি এখন উত্তর দিতে পারবো। এই যে ইফ এর সাথে যে স্টেটমেন্টটা ইউজ করা হচ্ছে c ইকুয়ালস টু 0, এই কন্ডিশনটা কখন ট্রু হবে? c এর ভ্যালু আপডেট না হলে। যদি c এর ভ্যালু আপডেট না হয়, তাহলে যদি c এর ভ্যালু আপডেট না হয় তাহলে c তে আসলে কি থাকবে? প্রাইম 0 থাকবে স্যার। c তে জিরোটাই থাকবে। হ্যাঁ, c তে তো কিছু একটা দিয়ে রাখতে হবে, আর না হয় যখন আমি এই কন্ডিশনটা চেক দিব, এটার মাধ্যমে এই স্টেটমেন্টটা আমি প্রথমে কিন্তু একটু ডিসকাস করছিলাম কি স্টেটমেন্টটার একটা উদ্দেশ্য হচ্ছে কি যে সিটা যদি কোনো কারণে আপডেট হয়, কোনো কারণে আপডেট বলতে কি এই কন্ডিশন অনুযায়ী যদি আপডেট হয় তাহলে সেক্ষেত্রে যে আই এর ভ্যালুর জন্য সিটা আপডেট হইল ওই আই কে আমরা প্রাইম নাম্বার হিসেবে নিব না। তাহলে দেখো সি সমান 0 তখনই হবে যদি সি এর আপডেট না হয়। তাহলে সি এর আপডেট না হইলে সি এর মেমোরিতে আগে থাকতে একটা 0 দিয়ে রাখতে হবে না? আচ্ছা, কারো প্রশ্ন থাকলে বলো। তোমাদের দুইজন মনে হয় হাত তুলছে, বলো তো কি প্রশ্ন? হ্যালো, আচ্ছা এখানে দেখো যে এই কন্ডিশনটা ট্রু হবে কখন? যদি সি আপডেট না হয়। তাহলে সি আপডেট না হইলে এই কন্ডিশনটা হইতে হবে কি সি এর ভ্যালু 0 হইতে হবে, তাই তো? কন্ডিশনটা ট্রু কখন হবে? যদি সি এর ভ্যালু 0 হয়, দ্যাট মিন্স সি যদি আপডেট না হয়। তো সেই কারণে আমরা ইনিশিয়ালি কি করে দিছিলাম, সি তে একটা 0 ভ্যালু অ্যাসাইন করে দিছিলাম। তাইলে আই এর যে ভ্যালুর জন্য সি আপডেট হবে না, অর্থাৎ সি তে আমরা ইনিশিয়ালি যে ভ্যালুটা রাখছিলাম সেই ভ্যালুটাই থাকবে, তখন আমরা ওই আই কে প্রাইম নাম্বার হিসেবে দেখাইতে পারবো। দ্যাট মিন্স ইফ দিস কন্ডিশন ইজ ট্রু দেন সি আউট একটা স্পেসিং দিয়ে ওই আইটাকে, দ্যাট মিন্স আই এর ভ্যালুটাকে প্রাইম নাম্বার হিসেবে দেখাবে। এখন কি বুঝছি? যদি আপডেট হয় তাহলে কি ঘটনা ঘটবে এখন প্রশ্ন হচ্ছে সেটা। ধরো সি আপডেট হয়ে গেল, সি আপডেট হওয়ার পরে যখন সে কন্ডিশনটা চেক দিবে সি ইকুয়ালস টু 0 কিনা, তখন ট্রু না ফলস? ফলস। যদি ফলস হয় সে কোনো আউটপুট দেখাবে না, অর্থাৎ আই এর যে ভ্যালুর জন্য সিটা আপডেট হইলো ওই আই কে সে প্রাইম নাম্বার হিসেবে দেখাবে না, অর্থাৎ সেটা প্রাইম নাম্বার লিস্ট থেকে মিস হয়ে যাবে। বুঝা গেছে কিনা? জি স্যার। এবার কারো প্রশ্ন থাকলে বলো, তারপর আমি কোডটা রান দিব। ধরো আমরা লিমিটটা ধরলাম 10 পর্যন্ত, তাহলে প্রাইম নাম্বার গুলো কত পাচ্ছি? 2 3 5 7। এবার কোনো প্রশ্ন থাকলে বলো এটার উপর। আচ্ছা, আমরা একটা ভ্যালু দিয়ে চেক করে দেখাই নাকি, কি বলো? Yes sir. তাহলে দেখো আই সমান, আমরা ফার্স্ট ফর লুপ দিয়ে শুরু করি। ইনিশিয়ালাইজেশন হচ্ছে i ইকুয়ালস টু 2। ওকে, i এর ভ্যালু একটা নিলাম 2, তাহলে 2 লেস দ্যান অর ইকুয়ালস টু 10, ট্রু না ফলস? কন্ডিশনটা 2 লেস দ্যান অর ইকুয়ালস টু 10, ট্রু না ফলস? True sir. ট্রু। তাহলে যদি ট্রু হয় তাহলে ফর লুপের আন্ডারে যে স্টেটমেন্ট ব্লক সেখানে এসে ঢুকতে পারবে। তাহলে সি তে 0 অ্যাসাইন করলো, এরপর আবার ফর লুপে যাবে, যে সমান কত? I minus 1. দ্যাট মিন্স কত? 1 9. 1। Sir 1 sir. Yes sir. তাহলে যে সমান 1, তাহলে কন্ডিশনটা কত? 1 গ্রেটার দ্যান 1, ট্রু না ফলস? ফলস। তাহলে ফলস। তাহলে ফলস যদি হয় তাহলে সে কি লুপে ঢুকতে পারবে? স্যার এই কন্ডিশন যদি ফলস হয় লুপে ঢুকবে না স্যার। এরপর কই যাবে? স্যার ইফ সি এরপর ইফে আসবে, ইফ এসে সি ইকুয়ালস টু 0 কিনা। Yes sir. সে যেহেতু এই লুপে ঢুকতে পারে না, এই লুপে ঢুকলেই তো সি আপডেট হবে কি না হবে সেটা প্রশ্ন আসতো, তাই না? তো সে তো এই লুপে ঢুকতে পারে নাই, তো তার মানে কি সি এখনো কি আছে? 0ই আছে, আগে যেটা দিছিলাম সেটাই আছে।
তাহলে আউটপুটে কি দেখাবে? সি আউট একটা স্পেস দিয়ে এই যে প্রথম যে স্পেসটা, স্পেস দেওয়ার পর ওই আই এর ভ্যালুটাকে প্রাইম নাম্বার হিসেবে দেখাবে। আই এর ভ্যালুটা কত ছিল? স্যার আই এর ভ্যালু ছিল স্যার 2। 2। এই 2টাই প্রাইম নাম্বার হিসেবে দেখাচ্ছে এখন আউটপুটে। বুঝা গেছে? এবার আমরা 3 দিয়ে একটু দেখি। তাইলে এখন দেখো, তাহলে যখনই সে 2টাকে প্রাইম নাম্বার হিসেবে দেখিয়ে ফেললো, তাইলে এই লুপের কাজটা শেষ না? ইয়েস স্যার। ফার্স্ট ফর লুপের কাজ শেষ। এরপর কি হবে কাজ? স্যার আবার স্যার ফর লুপে যাবে, আবার Sir, ফার্স্ট update ফর হবে। লুপে গিয়ে আই এর ভ্যালু আপডেট হবে। আই এর ভ্যালু কত ছিল আগে? 2। আগে ছিল স্যার 2। এখন কত হবে? 1 বাড়বে, 3। তাহলে সেটা কত হবে? 3 হবে। ইয়েস স্যার। তাহলে ওই 3 লেস দেন অর ইকুয়ালস টু 10, ট্রু না ফলস? ট্রু স্যার। ট্রু। তাহলে সে লুপে ঢুকবে। ঢুকে কি করলো সে? সি ইকুয়ালস টু C 0 0 করলো। হ্যাঁ, এরপর আবার ফর লুপে ঢুকলো, যে সমান কত এখন? স্যার 2 হবে স্যার। 2। তাহলে 2 গ্রেটার দেন 1, ট্রু না ফলস? ইয়েস স্যার। ট্রু স্যার। ট্রু। তাহলে সে এবার এখানে ঢুকবে। ঢুকার পরে আই কত? 3। 3। আর জে কত? 2। 2। তাহলে রিমাইন্ডার কত? 1। 1। তাইলে কন্ডিশন ট্রু না ফলস? স্যার ফলস। তাহলে আপডেট হবে না? ইয়েস স্যার। তারপর কি হবে? জে এর ডিক্রিমেন্ট হবে। ইয়েস স্যার। তাহলে জে ডিক্রিমেন্ট হয়ে কত হবে? আগে ছিল কত? 2, এখন হবে কত? 1। 1। তাহলে 1 গ্রেটার দেন 1, ট্রু না ফলস? স্যার ফলস। ফলস হলে সে এই লুপে ঢুকবে না। না Yes, ঢুকলে sir. সে কোথায় যাবে? ইফে যাবে। ইফ সি ইকুয়ালস টু 0 কিনা, সি এর আপডেট হয়েছে? না স্যার হয়নি। হয় নাই। তাহলে সি আউট স্পেস দিয়ে ওই আইটাকে, দ্যাট মিন্স আই সমান 3, ওটাকে এই প্রাইম নাম্বার হিসেবে দেখাবে। ক্লিয়ার? ইয়েস স্যার। এবার আরেকটা দেখি, 4টা দিয়ে একটু দেখি। তাইলে এবার কি হবে? এই লুপের কাজ শেষ। এখন Yes, sir. আই এর ইনক্রিমেন্ট হবে। আই কত হবে এখন? স্যার 4। 4। তাহলে 4 লেস দেন অর ইকুয়ালস টু 10, ট্রু না ফলস? ট্রু স্যার। ট্রু। তাহলে সি ইকুয়ালস টু 0, এরপর ফর লুপে যাবে। যে সমান কত? স্যার 3। 3। তাহলে 3 গ্রেটার দেন 1, ট্রু। ট্রু। তাহলে এখানে যাবে। এখানে আই কত? 4। 4। জে কত? 3। 3। রিমাইন্ডার কত? 1। 1। তাহলে ইনক্রিমেন্ট হয় নাই। না স্যার। জে ডিক্রিমেন্ট হবে আবার। ইয়েস স্যার। কত হবে? 2। সো 1 ডিক্রিমেন্ট হবে, এখন স্যার জের ভ্যালু 2। তাহলে জে 2। তাহলে 2 গ্রেটার দেন 1, ট্রু না ফলস? ট্রু স্যার। ট্রু। তাহলে আই 4, জে 2, রিমাইন্ডার কত? 0। 0। তাহলে যেহেতু কন্ডিশন ট্রু হয়ে গেছে, তাহলে সি এর ইনক্রিমেন্ট হবে। ইয়েস স্যার। তাহলে সি কত হবে? আগে ছিল 0, এখন কত হবে? 1 বাড়বে না? 0 প্লাস 1। ইয়েস স্যার। তাহলে সি আপডেট হয়ে কত হয়ে গেল? 1। ইয়েস তাহলে স্যার। আবার কি জে এর ডিক্রিমেন্ট না? ইয়েস স্যার। তাহলে ডিক্রিমেন্ট হয়ে কত হবে? 1 না? 1 হবে স্যার। 1 গ্রেটার দেন 1, ট্রু না ফলস? স্যার ফলস। ফলস। তাহলে সে এই লুপে ঢুকবে না। ইয়েস স্যার। তাহলে সে ইফে যাবে। ইফ সি ইকুয়ালস টু 0 কিনা এখন? সি কিন্তু একবার আপডেট হয়ে গেছে, সি সমান 1 এখন। তো 1 এখন স্যার। তাহলে সি ইকুয়ালস টু 0 কিনা? না স্যার। তাহলে ফলস। তাহলে ফলস হইলে আই এর ওই ভ্যালুটাকে সে আউটপুটে দেখাবে না। তার মানে লিস্ট থেকে 4 বাদ। বুঝা গেছে? ইয়েস স্যার। ওকে। আর কারো কোনো প্রশ্ন আছে এই প্রোগ্রামে? এটা কি বুঝছি? হ্যালো, রোল নাম্বার 44। ইয়েস স্যার। হ্যাঁ বলো। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাই। এটা হচ্ছে সোয়াপিং। সোয়াপিংটা কি মনে আছে? সোয়াপিংটা মনে আছে তোমাদের? यस স্যার। কি করতাম ওখানে? স্যার দুইটা নাম্বার ইনপুট নেব স্যার, একটার জায়গায় আরেকটা স্যার চলে যাবে। মানে দুইটা ভেরিয়েবলের ভ্যালুকে যদি আমরা ইন্টারচেঞ্জ করতে চাই, তাই না? জি স্যার। দুইটা ভেরিয়েবলের অ্যাসাইন ভ্যালুকে যদি আমরা ইন্টারচেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা সোয়াপিং দিয়ে করতে পারি। এটা যদিও বা ফাংশন দিয়েও করা যায়। দ্যাট মিন্স এই স্টেটমেন্টগুলোকে আমরা ফাংশনে ইউজ করে করতে পারি, অথবা ফাংশন ছাড়াও আমরা ইউজ করতে। আমরা যেহেতু ফাংশনের প্রবলেমগুলো আজকে দেখাবো না, তো সেই কারণে আমরা এই সোয়াপিংটা আপাতত জেনারেল নিয়মে দেখাবো আর কি। তাহলে সোয়াপিংটার মূল উদ্দেশ্য হচ্ছে কি, দুইটা ভেরিয়েবল থাকবে, দুইটা ভেরিয়েবলের মধ্যে দুইটা ভ্যালু অ্যাসাইন করব। তাইলে এমন কিছু মেকানিজম করব বা এমন কিছু লজিক ইউজ করব যাতে করে ওই দুইটা ভেরিয়েবলের ভ্যালুগুলো যাতে ইন্টারচেঞ্জ হয়ে যায়।
তাহলে আমরা দুটো ভেরিয়েবল নিলাম a b, দুটো ইন্টিজার হিসেবে নিলাম, দুটো ইনপুট দিলাম আউটপুট স্ক্রিনে, এরপর আমরা একটা আউটপুট দেখলাম ইনপুটেড নাম্বারস আর, তাহলে নতুন যে ভ্যালুগুলো ইনপুট দিলাম a সমান a এর ভ্যালুটা দেখাবে, তারপরে নিউ লাইন দিয়ে b সমান b এর ভ্যালুটা দেখাবে। এতটুকু কি বোঝা গেছে? এগুলা জাস্ট আমার বোঝার সুবিধাটা আউটপুট গুলো নামা, আর কিছুই না। এই স্টেটমেন্ট গুলোতে কোনো কনফিউশন আছে কিনা বলো। হ্যালো, স্যার সমস্যা নেই স্যার। ওকে, তাহলে এবার আমরা সোয়াপিং এর কাজটাতে যাই। এখানে করলাম কি, ধরে নাও বোঝার সুবিধার্থে আমরা ইকুয়ালস টু 5 নিলাম, b ইকুয়ালস টু 10 নিলাম। হ্যাঁ, তাহলে এবার বলো যে a ইকুয়ালস টু কত হবে এখানে, এই এক্সপ্রেশন থেকে a সমান কত? স্যার 15 এখন। a সমান 15। ওকে, এই ইকুয়েশনে b সমান কত? স্যার এইখানে হবে স্যার 5 হবে স্যার। আচ্ছা, এখানে দেখো b সমান a মাইনাস b, এর ভ্যালু কত নিব? স্যার -5 হয় স্যার। 15 স্যার। এর ভ্যালু এখন কত নিব? 15 স্যার। 15 এর ভ্যালু ছিল আগে 5, কিন্তু সেটা এখন রিপ্লেস হয়ে গেছে। কাছে অ্যাসাইন করছি স্যার। হ্যাঁ, অ্যাসাইন হয়ে গেছে কত দিয়ে? 15 দিয়ে। তাহলে এখন এর মেমোরিতে নতুন ভ্যালু কত আছে? 15 তাহলে 15। b এর মেমোরিতে কত আছে? স্যার 10 কারণ b এখন আপডেট হয় নাই। তাহলে 15 মাইনাস 10, তাহলে b সমান কত? স্যার 5 এরপর আবার বলো a সমান কত? 15 কিভাবে? স্যার 15 মাইনাস 5 স্যার 10 হবে স্যার। তাহলে a এর আপডেট ভ্যালু হচ্ছে তোমার 15 আর Yes, sir. b এর আপডেট ভ্যালু হচ্ছে 5, তাহলে a সমান কত? স্যার নতুন ভ্যালু হবে স্যার 10। তাহলে এখন দেখো তো, আমি a এর ভ্যালু দিছিলাম প্রথমে 5, b এর ভ্যালু দিছিলাম 10, এখন কি হইল? a এর ভ্যালু 10 আর b এর ভ্যালু কত? b এর ভ্যালু 5 হয়ে গেছে না ইন্টারচেঞ্জ? ইয়েস স্যার। তাহলে আমরা আউটপুট নিচ্ছি নাম্বারস আফটার সোয়াপিং আর, এরপর a সমান কত দেখাবে? 5 দেখাবে, সরি 10 দেখাবে, আর 10 b সমান কত দেখাবে? 5 Sir, দেখাবে। 5 বুঝছি, খুবই সিম্পল। বুঝছি কিনা? জি স্যার। আমরা নেক্সট প্রবলেমে যাই। ফিবোনাক্কি বা ফিবোনাচ্চি সিরিজ নাম শুনছি? ইয়েস স্যার। কিরকম বলো তো? স্যার এটা স্যার প্রথম স্যার 1 2 দিয়ে শুরু হয়, কিন্তু স্যার এর পরের একটা সিরিজে স্যার প্রথম এর আগের দুইটার এডিশন হয়। আচ্ছা, প্রথম ফার্স্ট ইনফরমেশনটা তোমার ভুল হইছে। 1 2 দিয়ে কি শুরু হয় ফিবোনাচ্চি? না স্যার 1 1 দিয়ে শুরু হয় স্যার, আমার ভুল তাও হয়েছে। ভুল হয়েছে। স্যার 0 1 স্যার 1 0 দিয়ে। ও আবার উল্টা বলতেছে, 0 1। 0 1 হবে স্যার। ফার্স্ট দুইটা ভ্যালু হচ্ছে সিরিজের ফার্স্ট দুইটা ভ্যালু 0 এন্ড 1। আচ্ছা 0 1 তারপর 1 তারপর 2 তারপর 3। এক্স্যাক্টলি 5 8 13 এরকম, তাই তো? ইয়েস স্যার। তাহলে ফার্স্ট দুইটা ভ্যালু হচ্ছে, তাহলে ফার্স্ট দুইটা ভ্যালু কিন্তু ফিক্স, 0 আর 1, এটা কিন্তু ফিক্স। তা সিরিজে এই দুইটা ভ্যালুকে আমরা প্রথমে নিয়ে নিব আর কি। সিরিজটা পাওয়ার আগে 0 1 ভ্যালুটা আমরা ম্যানুয়ালি দিয়ে দিব, কারণ এই দুইটা ভ্যালু তো ফিক্স। এবং এই ক্ষেত্রে আমরা 0 ভ্যালুকে ফার্স্ট ভ্যালু হিসেবে ধরবো এবং 1 ভ্যালুকে সেকেন্ড ভ্যালু হিসেবে ধরবো। তাহলে ফার্স্ট ভ্যালু এবং সেকেন্ড ভ্যালু অ্যাড করে নতুন যে ভ্যালুটা পাবো সেটা পরবর্তী সেটআপের জন্য সেকেন্ড ভ্যালু হবে, তাই না? বুঝি নাই মনে হয় না? 0 ধরলাম, 1 ধরলাম, পরবর্তী ভ্যালুটা কত? স্যার 1 1, এর পরেরটা 2। তাহলে দেখো এখানে এই 1 পাওয়ার জন্য ফার্স্ট ভ্যালু 0 সেকেন্ড ভ্যালু 1, তাই না? ইয়েস স্যার। আর 2 পাওয়ার জন্য কি হবে? আগের 1টা সেকেন্ড ভ্যালু হয়ে যাবে না? ইয়েস স্যার। আর ফার্স্ট সেটআপের লাস্ট ভ্যালুটা পরের সেটআপের ফার্স্ট ভ্যালু হয়ে যাবে, তাই না? ইয়েস স্যার। দ্যাট মিন্স এই দুইটা 1 মিলে 2, আবার
2 আর 1 মিলে 3, তাই না নাকি? Yes, sir. ফার্স্টটাকে আমরা 1 নাম্বার ভ্যালু ধরলাম, 1টাকে আমরা 2 নাম্বার ভ্যালু ধরলাম। তাহলে ফার্স্ট ভ্যালু এবং সেকেন্ড ভ্যালু এড করে থার্ড ভ্যালু পাবো। পরের সেটআপে সেকেন্ড ভ্যালু এবং থার্ড ভ্যালু দিয়ে ফোর্থ ভ্যালু পাবো। পরের সেটআপে ফোর্থ ভ্যালু দিয়ে ফিফথ ভ্যালু দিয়ে সিক্সথ ভ্যালু পাবো, তাই না? এভাবেই তো যাবে। Yes, sir. তাহলে আমরা এখানে কি করলাম, এই যে লংটা কি বলতে পারবা কেউ? লিমিটটা হচ্ছে ভেরিয়েবল, লংটা কি? ডেটা টাইপ। এটা কোন ধরনের ডেটা টাইপ বলো তো? It's a long integer. ডাবল স্যার। ডাবল তো আলাদা। প্রথমে বলো যে এটা কি ইন্টিগ্রাল টাইপস নাকি ফ্লোটিং টাইপস? এটা কি ইন্টিগ্রাল টাইপস নাকি ফ্লোটিং টাইপস? স্যার ইন্টিগ্রাল স্যার। তাহলে ইন্টিগ্রাল হবে। ইন্টিজারের মধ্যে লং বলতে আসলে বোঝায় লং ইন্টিজার, যেটা সেটাকে লং হিসেবে বলা হয়। লং ইন্টিজার যেটা আমরা ইন্টিজারের অনেকগুলো মডিফায়ার করছিলাম না, মনে আছে কিনা? 6 ধরনের মডিফায়ার করছিলাম, তাই না? নরমাল ইন্টিজার, শর্ট ইন্টিজার, লং ইন্টিজার, তারপর বলছিলাম সাইন আনসাইন, মনে আছে নাকি ভুলে গেছো? ফান্ডামেন্টাল ডেটা টাইপস স্যার মনে আছে স্যার। তাহলে লংটা হচ্ছে কি ইন্টিগ্রাল টাইপস এর একটা টাইপস, ডেটা টাইপস, সেটা হচ্ছে লং ইন্টিজার যেটাকে আমরা লং বলি, সিম্পলি শর্টলি লং বলা হয় আর কি। তাহলে লিমিটেড ডেটা টাইপ হচ্ছে লং। এটা তোমরা যে কোনোটাই নিতে পারবে, সমস্যা নেই, ইন্টিগ্রাল টাইপস এর যে কোনোটাই নিতে পারবে। এটা আমি ফিবোনাচির ক্ষেত্রে লং ইউজ করার মানে হচ্ছে কি যদি আমরা অনেক বড় সিরিজ নিই তাহলে সেক্ষেত্রে ভ্যালুগুলো অনেক বড় আসতে পারে, সেই হিসাবে লং নেওয়া। এরপর একটা আউটপুট নিলাম, এন্টার দ্য লিমিট ফর ফিবোনাচি সিরিজ। এরপর আমরা লিমিটে ইনপুট দিলাম, ধরো সেটা 10, ধরে নাও লিমিটটা হচ্ছে আমার 10 পর্যন্ত সে ফিবোনাচি সিরিজটা বের করবে। আর একটা আউটপুট নিলাম ফিবোনাচি সিরিজ আপ টু, এই লিমিটেড ভ্যালুতে কত আসবে? এই জায়গাতে কত আসবে? স্যার যেটা স্যার ইনপুট দেওয়া হবে স্যার। ইনপুট দ্যাট মিন্স লিমিট, তো লিমিটটা আমি এখানে লিখে দিয়েছি তো স্যার 10। তাহলে এটা যেহেতু একটা আউটপুট স্টেটমেন্ট, তাহলে স্ট্রিংটা হুবহু আসবে আউটপুটে। এরপর লিমিটটাকে কল করলে লিমিটে কত দেখাবে? 10 শো করবে। হ্যাঁ, এরপরে সে কি করবে দেখো, লিমিটটা দেখানোর পরে তারপর একটা নিউ লাইন ক্যারেক্টারের মাধ্যমে নতুন লাইন থেকে নতুন লাইনে, এটাও কিন্তু একটা স্ট্রিং 0 1, তাহলে সে এই যে 0, 1 এটা দেখাবে। অর্থাৎ আউটপুটটা যদি আমরা দেখি তাহলে 0, 1, 1, 2 এভাবে দেখাবে আর কি। এই ফার্স্ট একটা আমরা স্ট্রিং হিসেবে দিয়ে দিলাম। এটা যেহেতু আমরা প্রথমে ভ্যালু হিসেবে নিয়ে নিলাম, ফার্স্ট ভ্যালু সেকেন্ড ভ্যালু হিসেবে, সুতরাং সিরিজে আমরা এই দুটো ভ্যালু ইনিশিয়ালি দেখাই দিব। তাহলে সিরিজটা যখন শুরু হবে তখন প্রথমে সে 0 এবং 1 কে দেখাই ফেলবে, পরবর্তী ভ্যালুগুলো সে ওই যে আমাদের ইকুয়েশন অনুযায়ী নিবে আর কি। এটা বুঝছি? মানে আমরা যেটা আউটপুট নিচ্ছি, আউটপুটে কি দেখা যাবে? ফিবোনাচি সিরিজ আপ টু 10। এরপরে কি হবে? এই এতটুকু দেখানোর পর নিউ লাইন ক্যারেক্টারের মাধ্যমে নতুন লাইনে যাবে। দ্যাট মিন্স পরবর্তী লাইনে গিয়ে সে সিরিজের প্রথমে কি দেখাবে? 0, 1 দেখাবে। বুঝছি কিনা? কারণ 0, 1 এটাকে আমরা স্ট্রিং এর মধ্যে দেখাচ্ছি স্ট্রিং হিসাবে, তাই না? এটা বুঝছি কিনা? ইয়েস স্যার। তাহলে এর পরবর্তী মিন্স কি? এই যে 1, 2, 3 এগুলো আসবে হচ্ছে আমার পরবর্তী অপারেশনের মাধ্যমে গেল। এরপর আমরা কি করলাম দেখো, আরো দুটা ভেরিয়েবল নিলাম, f0 আর f1। f0 এ 0 অ্যাসাইন করলাম, f1 এ 1 অ্যাসাইন করলাম। f0 হচ্ছে এই যে ফার্স্ট ভ্যালুর জন্য f0 এ 0 অ্যাসাইন করলাম, আর f1 এ 1 অ্যাসাইন করলাম। এবং এই f0 এবং f1 যেহেতু নতুন দুইটা ভেরিয়েবল, এগুলোর আগেও আমরা ডেটা টাইপ লং ইউজ করলাম। এরপর আমরা হোয়াইল লুপ ইউজ করতেছি এখানে। হোয়াইলের পাশে শুধুমাত্র
হোয়াইলের স্ট্রাকচারটা কি ছিল মনে আছে? হোয়াইলের স্ট্রাকচারটা কি ছিল? মনে নাই নাকি? আরে মনে না থাকলে নাই বলবা, থাকলে আছে বলবা। মনে নাই স্যার। আচ্ছা, হোয়াইলের সাথে একটা কন্ডিশন দিতে হয়, কন্ডিশনটা একটা ইন্টিগ্রাল এক্সপ্রেশন হয়। ইন্টিগ্রাল এক্সপ্রেশন মিন্স আইদার জিরো আর নন জিরো ভ্যালু হইতে হয়। আর হোয়াইলের আন্ডার একটা স্টেটমেন্ট ব্লক থাকে, হোয়াইলের আন্ডারে একটা স্টেটমেন্ট ব্লক থাকে। হোয়াইলের পাশে একটা কন্ডিশন সেট করতে হয়। কন্ডিশনটা বেসিক্যালি একটা ইন্টিগ্রাল এক্সপ্রেশন। ইন্টিগ্রাল এক্সপ্রেশন মিন্স ওই এক্সপ্রেশন ইভালুয়েট হলে যে রেজাল্টটা পাবো সেটা আইদার জিরো হবে অথবা নন জিরো ভ্যালু আসবে। এই জন্য এটাকে ইন্টিগ্রাল এক্সপ্রেশন বলা হয়। তাহলে দেখো, হোয়াইলের মধ্যে আমরা কোনো কন্ডিশন না দিয়ে ট্রু দিলাম, কাহিনীটা কি? তাহলে আমরা যদি স্পেসিফিক কোনো কন্ডিশন না দিয়ে শুধু যদি ট্রু লিখে দিই, তাহলে এক্ষেত্রে যে সুবিধাটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি, কোনো কন্ডিশন চেক না করে সে বারবার এই লুপে ঢুকতে পারবে। বুঝা গেছে কিনা? কোনো কন্ডিশন চেক না করেই সে এই লুপে ঢুকতে পারবে। এটা কি বুঝছি? না স্যার। এটা আমি হোয়াইলের পাশে কন্ডিশনটা আমি ধরো ডিফল্ট বলে দিলাম কি কন্ডিশনটা ট্রু, সব সময় ট্রু, আমি যাই নিই না কেন সব সময় ট্রু। তাহলে যখন এই কম্পাইলার হোয়াইলের কন্ডিশনটাকে ট্রু হিসেবে দেখবে, তাহলে এই ট্রু এর ইন্টিগ্রাল এক্সপ্রেশন কি, রিপ্রেজেন্টেশন কি? ট্রু হবে কখন? যখন জিরো হয়, তাই না? নাকি নন জিরো হয়? কন্ডিশন কখন ট্রু হয়? এক্সপ্রেশনের ভ্যালু যদি জিরো হয় নাকি নন জিরো হয়? নন জিরো। নন জিরো হয়, এক্স্যাক্টলি। তাহলে এখানে আমি বলে দিচ্ছি কি যে কন্ডিশনটা সব সময় ট্রু, দ্যাট মিন্স সব সময় নন জিরোই হবে, এরকম আমি ধরে নিচ্ছি। তাহলে আমি কন্ডিশনটা ট্রু দেওয়ার মানে হচ্ছে কি যে যে কোনো সিচুয়েশনে বা যে কোনো কন্ডিশনে কিন্তু এই লুপে ঢুকতে পারবে, এই লুপটা কাজ করবে। আমি কি বুঝাইতে পারলাম? কোনো স্পেসিফিক কন্ডিশন চেক করার দরকার নাই, যে কোনো ভ্যালুর জন্য যে কোনো সিচুয়েশনে সে এই স্টেটমেন্ট ব্লকে ঢুকতে পারবে। এই ফ্রিডমটা দেওয়া আর কি। কন্ডিশনে স্পেসিফিক ট্রু লিখে দেওয়া মানে হচ্ছে কি কোনো স্পেসিফিক কন্ডিশন নাই, সে যে কোনো কিছুর জন্য এই লুপে ঢুকতে পারবে। বুঝা গেছে কিনা? এই ধরনের কোনো প্রবলেম সেট করতে চাইলে আমরা হোয়াইলের কন্ডিশনে কি লিখতে পারবো, ডিরেক্টলি ট্রু লিখতে পারবো। এই ট্রু মানে আসলে কম্পাইলার বুঝবে কি এটা হচ্ছে একটা নন জিরো ভ্যালু। যেতে পারলাম? হ্যালো, বুঝছি নাকি? জি স্যার। এই ট্রুটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি এই লুপে ঢোকার জন্য ফ্রিডম দিয়ে দেওয়া, যে উইথাউট এনি কন্ডিশন চেকিং সে এই লুপে ঢুকতে পারবে। এতটুকু বুঝলেই হবে। এরপর দেখো কি কাজ হচ্ছে, এখানে f2 আরেকটা ভেরিয়েবল দিলাম, যেহেতু f2 কে আমরা আগে ডিক্লেয়ার করি নাই, সুতরাং f2 এর ডেটাটাকে আমরা লং হিসেবে নিচ্ছি। f2 সমান কি আসলে f0 প্লাস f1, অর্থাৎ এই যে সেকেন্ড ভ্যালু যেটা পাবো আমরা, এই যে এই ভ্যালুটা যখন পাবো, তাহলে এই f2 এর ভ্যালুটা কিভাবে পাবো? f0 এবং f1 যদি আমরা অ্যাড করি তাহলে আমরা f2 টা পাবো, তাই না? বুঝছি কিনা? f2 টা মানে কি? দ্যাট মিন্স আমার সিরিজের থার্ড পয়েন্টটা, তাই না? প্রথম দুইটা পয়েন্ট অ্যাড করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার থার্ড পয়েন্ট, যেটাকে আমরা f2 বলতেছি। বুঝা গেছে? বুঝতেছো না মনে হয়, সে কারণে ছোট করে বলতেছো। না বুঝা গেলে বলো। এটা জাস্ট আমরা করলাম কি, এই যে ফার্স্ট ভ্যালু 0 এবং সেকেন্ড ভ্যালু 1 এই দুইটাকে অ্যাড করলাম, যাতে করে আমরা থার্ড ভ্যালুটা পাই। থার্ড ভ্যালু মিন্স কত? 1। তাহলে f0 সমান কত? 0 দিছিলাম না এই যে উপরে, আর f1 সমান কত অ্যাসাইন করছিলাম, এই যে 1। ফার্স্ট দুইটা ভ্যালু, তাহলে ফার্স্ট দুইটা ভ্যালু অ্যাড করলে যেটা পাবো, নতুন যে ভ্যালুটা পাবো, সেটাকে আমরা অ্যাসাইন করতেছি কোথায়? f2 তে। এখন বুঝা গেছে? জি স্যার। তাহলে f2 সমান কত? 1 না? এই যে এই 1টা না? ওকে। এরপর কি করবে, আমরা একটা ইফ স্টেটমেন্ট নিচ্ছি।
এখানে দেখো একটা জিনিস মনে রাখবা কি, যখনই while এর কন্ডিশন স্পেসিফিক্যালি ট্রু লিখে দিবা তখন ওই লুপটাকে কন্ট্রোল করার জন্য তোমাকে ব্রেক স্টেটমেন্টের হেল্প নিতে হবে, আর না হয় এই লুপটা আজীবন চলতে থাকবে। তাহলে যখন এই কন্ডিশন ট্রু দিবা, যেহেতু এটা কোনো স্পেসিফিক কন্ডিশন না, যে কোনো কন্ডিশনের জন্যই এই লুপে ঢুকতে পারবে, সুতরাং এখানে আমাকে ব্রেক দিয়ে এই স্টেটমেন্টটাকে থামাইতে হবে, এই লুপটাকে থামাইতে হবে। তাহলে ইফ দিয়ে কন্ডিশন সেট করতেছে একটা, সেটা হচ্ছে কি f2 গ্রেটার দ্যান লিমিট কিনা। লিমিটটা কত আমার? লিমিটটা কত? 10 10। তাহলে f2 এখন কত? নতুন কত পাইছি? f2 1। তাহলে 1 গ্রেটার দ্যান 10, ট্রু না ফলস? ফলস। তাহলে কি ব্রেক হবে? না। ব্রেক শুধুমাত্র তখনই হবে যদি এই কন্ডিশনটা ট্রু হয়, শুধুমাত্র তখনই ব্রেক হবে। এবং ব্রেকের একটা সুবিধা হচ্ছে কি, যেই মুহূর্তে কম্পাইলার ব্রেকটা এক্সিকিউট করবে সাথে সাথে সে এই লুপ থেকে বের হয়ে যেতে পারবে, এই লুপে আর ঢুকবেই না। বুঝা গেছে? জি স্যার। তাইলে ওই যে 1 ভ্যালুর জন্য চেক করে দেখলাম যে সে ব্রেক হইলো না, এরপরে সে কি দেখাবে? সি আউট, একটা কমা দেখাবে, যেহেতু স্ট্রিং হিসেবে দেখাচ্ছি সি আউটে কি দেখাবে? একটা কমা দেখাবে। কমা মিন্স কি, এই যে এই সিরিজটা, এই সিরিজের পরে কি দেখাবে? একটা কমা দেখাবে। কমা দেখানোর পরে f2 ভ্যালুটাকে শো করবে। f2 টা কত? এই যে 1। 1। বুঝা গেছে এখন? জি স্যার। এরপর আবার কি হবে? এখন ওই থার্ড ভ্যালু এবং সেকেন্ড ভ্যালু কি হয়ে যাবে? ফার্স্ট এবং সেকেন্ড হিসেবে হয়ে যাবে। অর্থাৎ f1 এর ভ্যালুটা f0 তে অ্যাসাইন হবে, f2 এর ভ্যালুটা f1 এ অ্যাসাইন হবে। বুঝছি? জি স্যার। তাহলে দেখো এই সেকেন্ড ভ্যালুটা ফার্স্ট ভ্যালু হিসেবে চলে আসছে, আর থার্ড ভ্যালুটা সেকেন্ড ভ্যালু হিসেবে চলে আসছে। আলটিমেটলি কি ফার্স্ট এবং সেকেন্ডই পাচ্ছি আবার। বুঝছি কিনা? তাহলে যখনই f0 এবং f1 আপডেট হবে, কিভাবে আপডেট হবে? এই যে এইভাবে f1 টা f0 তে অ্যাসাইন হবে, f2 টা f1 এ অ্যাসাইন হবে। তখন আবার কি হবে? আবার প্রথম থেকে। আবার প্রথম থেকে কেন? কারণ কন্ডিশন তো ট্রুই আছে, ও ট্রু দেখে সে আবার ঢুকে যাবে। জি স্যার। ঢুকে গিয়ে f0 এর আপডেট ভ্যালু হচ্ছে কত? 1। f1 এর আপডেট ভ্যালু হচ্ছে কত? 1। তাহলে 1 1 মিলে f2 কত হবে? 2। 2। এবার সে ইফ এর কন্ডিশন চেক দিবে, ট্রু গ্রেটার দ্যান 10 কিনা, ট্রু না ফলস? ফলস। ফলস। তাহলে ব্রেক হবে না। তাহলে সি আউটে আবার কমা দিয়ে f2 টা দেখাবে। f2 এখন কত? 2 না? 3। এই f2 2 না? স্যার 2 2 2। তাহলে এই যে 2 টা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? জি স্যার। আবার সে কি করবে? আপডেট করবে। আবার f1 টা কিসে নিবে? f0 তে, f2 টা f1 এ নিবে। জি স্যার। তাহলে আবার ওই কন্ডিশন ট্রুর মাধ্যমে আবার ঢুকবে, ঢুকে আবার f2 আপডেট হবে। f2 কত হবে এখন? 3। 3 হবে। 3 গ্রেটার দ্যান 10 কিনা? ফলস। ফলস। ব্রেক হবে না। তাহলে আউটপুটে গিয়ে কমা দিয়ে আবার নতুন f2 টা দেখাবে। এভাবে ঘুরতে থাকবে, তখন গিয়ে শেষ হবে। ধরো আমার লিমিট কত? 10। 9। লিমিট 10 না? জি স্যার। তাহলে যখনই 8 কি শেষ হবে? যখনই তোমার 3, তাহলে 3 দিয়ে 5, 5 এর পর 5 3 8, 8 এর পর 8 5 13। 11। এখন 13 পর্যন্ত যাবে কিনা দেখো আগে। 8 5 13 তো? তাহলে 13 পর্যন্ত গেলে সে ব্রেক হয়ে যাবে। হ্যাঁ, 8 পর্যন্ত কিন্তু ঠিক আছে না? f2 যখন 8, তাহলে 8 গ্রেটার দ্যান 10, এখন কিন্তু ফলস, এখনো কিন্তু ব্রেক হয় নাই। তাহলে সে আউটপুটে কিন্তু 8 টা দেখাইতে পারছে, তাই না? জি স্যার। তাহলে পরের বার যখন আপডেট থেকে f2 টা 13 হবে, তাহলে 13 গ্রেটার দ্যান 10 কিনা? 13 গ্রেটার দ্যান 10 কিনা? জি স্যার। ট্রু। ট্রু। তাহলে ব্রেক হবে। তাহলে ব্রেক হওয়া মানে কি? সে এই আউটপুটটা দেখাইতে পারবে না। দ্যাট মিন্স ওই সিরিজের মধ্যে নতুন f2 আসতে পারবে না, অর্থাৎ 13 টা আর আসবে না। তার মানে সে 10 পর্যন্ত বা 10 এর ছোট যে যত পর্যন্ত সিরিজটা যাবে তত পর্যন্ত দেখাবে। এটা কি বুঝলাম? ঠিক আছে কিনা দেখো তো। বুঝা গেছে? স্যার। এটা তো আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে এই প্রোগ্রাম থেকে আমরা কি কি শিখলাম? যে while এ কিভাবে ডিফল্ট হিসেবে আমরা ট্রু ইউজ করতে পারি, এবং তখন আমাকে লুপ থেকে বের হওয়ার জন্য কার হেল্প নিতে হবে, সেটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট। তাহলে এই জিনিসটা আমরা শিখতে পারলাম। এই
এই হোয়াইলের ট্রুর সাথে ব্রেকের সাথে কিন্তু একটা রিলেশন আছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট প্রবলেমে যাই। এগুলো খুবই ছোট ছোট কিছু প্রবলেম, সাম অফ কিউবস। এবার আমরা কিছু সিরিজের সামেশন বের করব। সিরিজের সামেশন বলতে কি রকম, ধরো এখানে যেটা দেখাচ্ছে যে সাম অফ কিউবস, দ্যাট মিন্স 1 কিউব, 2 কিউব, 3 কিউব প্লাস ডট 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 n কিউব ইকুয়ালস টু হোয়াট। এটা একটা সিরিজ না? 1 কিউব, 2 কিউব, 3 কিউব এভাবে যেতে যেতে n কিউব পর্যন্ত, এটা একটা সিরিজ। এই সিরিজের সামেশনটা বের করব। 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব ইকুয়ালস টু হোয়াট। প্রবলেমটা কি বুঝছি? জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। এই সমস্ত ক্ষেত্রে আমরা সিরিজের ক্ষেত্রে ফর লুপ নিলে আমরা সবচেয়ে মানে খুব সহজেই প্রবলেমটা সলভ করতে পারি আর কি, ফর লুপ দিয়ে। তাহলে যেহেতু সামেশন বের করব, তাহলে আমরা একটা সাম নামের একটা ভেরিয়েবল নিলাম, যেখানে আমরা প্রথমে 0 অ্যাসাইন করলাম। 0 অ্যাসাইন করার কারণ হচ্ছে কি, কারণ সামেশনের মধ্যে ইনিশিয়ালি কিছুই থাকবে না, 0ই থাকবে। এটা 0 ইউজ করার আরেকটা উদ্দেশ্য আছে, সেটা আমরা ইকুয়েশন দেখলে বুঝতে পারবো। আর দুইটা আমরা ভেরিয়েবল নিলাম n এবং i, সবগুলো আমরা ইন্টিজার হিসেবে নিলাম। এরপর একটা আউটপুট নিলাম, এন্টার এ পজিটিভ ইন্টিজার। এরপর আমরা ইন্টিজারটা ইনপুট দিলাম n, অর্থাৎ ওই যে সিরিজটা কি বলছিলাম, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব। তাহলে কতটুকু পর্যন্ত যাবে সিরিজটা, সেটা ডিপেন্ড করবে n এর ভ্যালুর উপর। সে কারণে আমরা n এর ভ্যালুটা ইনপুট দেব। ধরো আমরা কি 5 পর্যন্ত যাচ্ছি n এর ভ্যালু, নাকি 10 পর্যন্ত যাচ্ছি, সেই ভ্যালুটা আমরা দিয়ে দিব। n এর ভ্যালুটা আমরা দ্যাট মিন্স লিমিটটা ইনপুট দিয়ে দিব আমরা। এরপর আমরা একটা ফর লুপ দিচ্ছি, ইনিশিয়ালাইজেশন 1 থেকে শুরু হবে, যেহেতু আমাদের সিরিজটা হচ্ছে 1 কিউব থেকে শুরু। তাহলে বেস ভ্যালু হচ্ছে কত, 1 না? পাওয়ার কিন্তু সব সময় ফিক্সড 3, সিরিজের পাওয়ার ফিক্সড 3, কিন্তু বেসটা হচ্ছে ভেরি করবে। বেসটা শুরু হবে 1 থেকে এবং সেটা কনসিকিউটিভলি এক এক করে বাড়তে থাকবে। কন্ডিশনটা কি, i লেস দ্যান অর ইকুয়ালস টু n, nটা হচ্ছে আমার লিমিট। তাহলে কতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ভ্যালিড থাকবে, যতক্ষণ পর্যন্ত i এর ভ্যালু n এর সমান না হচ্ছে। আর i টা ইনক্রিমেন্ট হবে এক এক করে, যেহেতু আমরা 1 কিউব 2 কিউব 3 কিউব বলতেছি। সুতরাং i এর ইনক্রিমেন্টটা কিভাবে হইতে হবে, যেহেতু বেস নাম্বারটা এক এক করে বাড়তেছে, সুতরাং বেস নাম্বারের জন্য আমরা i++ টা সেট করলাম। ফর লুপের আন্ডারে যে স্টেটমেন্ট ব্লক, সেই স্টেটমেন্ট ব্লকের মধ্যে একটা ইকুয়েশন দেওয়া আছে। সেই ইকুয়েশনটা কি, সাম ইকুয়ালস টু সাম প্লাস পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার ফাংশন। এটা একটা ছোট্ট ফাংশন। এই ফাংশনের ডেফিনিশনটা এই হেডার ফাইলে দেওয়া আছে, cmath। এই ফাংশনের পাওয়ার ফাংশনের ডেফিনিশনটা এই cmath নামক হেডার ফাইলে দেওয়া আছে। এই কারণে আমরা এডিশনাল আর একটা প্রিপ্রসেসর ডিরেক্টিভ ডিফাইন করতেছি। বুঝা গেছে? তাহলে আমরা এখানে দুটো জিনিস শিখলাম। পাওয়ার ফাংশন, এটা হচ্ছে একটা স্পেশাল ম্যাথমেটিক্যাল ফাংশন। এটার ডেফিনিশনটা কম্পাইলারকে ইন্ট্রোডিউস করার জন্য cmath নামের একটা হেডার ফাইলকে কল করতে হবে, সেই কারণে এডিশনাল আর একটা প্রিপ্রসেসর ডিরেক্টিভ দেখানো। তাহলে সাম ইকুয়ালস টু সাম প্লাস পাওয়ার i, 3। ফার্স্ট ভ্যালুটা হচ্ছে বেস, লাস্টের ভ্যালুটা হচ্ছে পাওয়ার। পাওয়ার ফাংশনটা কাজ করে হচ্ছে এভাবে, ফার্স্ট ভ্যালুটা হচ্ছে পাওয়ার, সরি বেস, সেকেন্ড ভ্যালুটা হচ্ছে পাওয়ার। আর সামের ইনিশিয়াল ভ্যালু কত এখানে, 0। তাহলে দেখো প্রথম যখন সে 1 কিউবটা করবে, হ্যাঁ, তাহলে 1 কিউব যখন করবে সেটার आंसर কত পাচ্ছে সে, 1 না? তাই তো? তাহলে যখনই আমি এই ফার্স্ট ভ্যালুটা 1 কিউব করার পর যা পাচ্ছি, 1 কিউবটা হবে কিভাবে, পাওয়ার ফাংশনের মাধ্যমে 1 কিউবটা হয়ে যাবে, যেহেতু i এর ভ্যালু 1। তাহলে প্রথমেই 1 কিউব হবে। তো 1 কিউব হওয়ার পরে যে ভ্যালুটা পাবো সেটাই তো সামে অ্যাসাইন হবে, তাই না? নাকি? বুঝছি কিনা স্যার আরেকবার একটু। আচ্ছা, এই যেটা আমি বোল্ড করে রাখছি সেটা একটু দেখো, যে পাওয়ার i3, iটা হচ্ছে বেস আর 3টা হচ্ছে পাওয়ার। তাহলে এই সিরিজটা আসলে কি রকম, 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব, এভাবে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব, এভাবে কত পর্যন্ত যাবে, n পর্যন্ত।
তাহলে এখানে এই এক্সপ্রেশনটা ইভালুয়েট হওয়ার পরে বা এই ফাংশনটা ইভালুয়েট হওয়ার পরে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা সামে অ্যাসাইন হওয়ার কথা না? জি স্যার। কিন্তু আমরা এখানে ইকুয়েশনটা লিখতেছি কিভাবে, সাম ইকুয়ালস টু সাম প্লাস 0। তাহলে আমরা ইনিশিয়ালি যেহেতু সামে 0 রাখছি সে কারণে কিন্তু আমরা ফর্মুলাটা এভাবে ইউজ করতেছি, সাম ইকুয়ালস টু সাম প্লাস 0। কারণ ইনিশিয়ালি কি i 1 কিউবের আগে কোনো কি সামের ভ্যালু থাকবে? 1 কিউবের আগে না স্যার, এখান থেকে 0 থেকে শুরু। হ্যাঁ, কারণ ফার্স্ট তো 1 কিউব থেকেই শুরু, তো সেই কারণে আমরা সামে 0 অ্যাসাইন করলাম এই কারণে যাতে করে আমরা এটা ওই কম্পোজিট অ্যাসাইনমেন্ট অপারেটর মনে আছে কিনা তোমাদের, কম্পোজিট অ্যাসাইনমেন্ট অপারেটর ওটাতে তো আমরা ইউজ করতে পারি। সে কারণে আমরা সামে প্রথমে 0 অ্যাসাইন করলাম, অর্থাৎ প্রথম 1 কিউবের জন্য এই সামটা 0 থাকবে। তাহলে 0 প্লাস 1 কিউব দ্যাট মিন্স 1। তাহলে 0 প্লাস 1 ইকুয়ালস টু 1। ওই 1টা এখন অ্যাসাইন হবে সামে। তাহলে সামে আগে ছিল 0, সেটা এখন রিপ্লেস হয়ে মডিফাই হয়ে হবে কত, অ্যাসাইন হবে কত, 1। এরপরের কাজটা কি, সাম তো সে বের করলো, এরপরে কি করবে? সাম বের করার পরের কাজটা কি? আই এর মানটাকে আপডেট করে দাও। অবশ্যই আপডেট করবে। তাহলে আপডেট যখন করবে আই কত হবে? এখন আই আগে ছিল 1, তাহলে 1 আপডেট হবে, কত হবে আই এখন? 2 হবে 2। তাহলে 2 লেস দেন অর ইকুয়ালস টু, ধরো n এর ভ্যালু আমরা 10 নিলাম করবার কথা, তাহলে 2 লেস দেন অর ইকুয়ালস টু 10, ট্রু না ফলস? 2 লেস দেন অর ইকুয়ালস টু 10, ট্রু না ফলস? ট্রু। ট্রু। তাহলে আবার সে সাম বের করবে। আবার যখন সাম বের করবে সে সেকেন্ড স্টেপে সাম সমান কত ছিল, ভিতরের সামটা কত ছিল? 1 স্যার। 1। আর এখানে আই কত? 2 টু দি পাওয়ার কিউব। 2 টু দি পাওয়ার কিউব। তাহলে এখান থেকে সে সামটা আবার আপডেট করবে। এরপরের কাজ কি? আবার আইটাকে বের করা। আবার আই কে ইনক্রিমেন্ট করবে। এভাবে আই বাড়তে বাড়তে কতক্ষণ বাড়বে? n সমান 10 পর্যন্ত বাড়বে। বুঝা গেছে? 10 পর্যন্ত বাড়বে না, যেহেতু i লেস দেন অর ইকুয়ালস টু n, তাহলে 10 পর্যন্ত বাড়লেই i এর ভ্যালু যখন 10 হবে ওই কন্ডিশনেও কিন্তু এই সামটা বের হবে। তাহলে এভাবে কিন্তু সে কন্টিনিউয়াসলি যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত সামটা বের করতে থাকবে। তো ফাইনালি সামের আপডেট ভ্যালু যেটা হবে সেটাকে আমরা আউটপুটে দেখতে চাইবো। সি আউট the sum of the cubes of the first n integer, and integer means যে 10টা দিছিলাম আমরা 10 integers is, এই সামের ভ্যালুটাকে কল করলে সামের আপডেট ভ্যালুটা এখানে দেখাবে। বুঝা গেছে? এটা যদি আমি সাম অফ স্কোয়ার সিরিজের সামেশন যদি বের করতে চাই, চেঞ্জটা কোথায় আসবে? এটা তো কিউব সিরিজ। আমরা লেখাটার মধ্যে চেঞ্জ করতে পারি, মানে পাওয়ার ওখানে হচ্ছে অন্য কিছু লিখতে পারি, এসকিউআরটি লিখতে পারি। পাওয়ার ওখানে কি এসকিউআরটি এটা লেখা যায় না স্যার? না, আমরা স্কোয়ার বলছি, স্কোয়ার রুট না, স্কোয়ার। তখন স্যার হচ্ছে পাওয়ারটা 2 হয়ে যাবে, মানে পাও i, 2। এক্স্যাক্টলি, এটা কি বুঝছি? জাস্ট সিম্পল। আমি যদি সাম অফ কিউবস না বলে সাম অফ স্কোয়ার বলতাম তখন জাস্ট i, 2 হবে, পাওয়ারটা 2 হয়ে যাবে, আর কিছুই না। বুঝা গেছে? বাকি সবগুলো একই রকম থাকবে, তাই তো? জি স্যার। আরেকটা প্রবলেম দেখি, সাম অফ ফ্র্যাকশন এস পাওয়ার। এখানে যেটা করব আমরা সামেশন অফ x টু দি পাওয়ার 1/3 উইদিন 1 to n। তাহলে এখানে পাওয়ারটা কত? পাওয়ারটা কত এখানে? 0.33 আর কি, তাই তো? তাহলে পাওয়ারটা একটা ফ্র্যাকশন, আর আপডেট হবে কে? x না? আপডেট হবে কে? x না? x হচ্ছে বেস। তাইলে 1 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3। বুঝছি কিনা সিরিজটা? সিরিজটা কি বুঝছি? আগের মতোই না? জি স্যার, আগের মতোই। তাহলে আগের প্রবলেম আর এই প্রবলেমের মধ্যে ডিফারেন্সটা কোথায় বলো তো? আগে হচ্ছে আমার সামেশনটা ইন্টিগ্রাল আসতো, আর এখন হচ্ছে কি আমার সামেশনটা ফ্র্যাকশনাল নাম্বারে আসবে। না না,
ওটা তো অবশ্যই, কিন্তু ফর্মুলার মধ্যে কি চেঞ্জ সেটা বলো, ফর্মুলার মধ্যে বা কন্ডিশনের মধ্যে কোনো চেঞ্জ হবে কিনা? স্যার পাওয়ার ওখানে তো চেঞ্জ হয়ে গেছে, আগেরটার ক্ষেত্রে আমরা 3 ইউজ করতাম, এখানে হচ্ছে মানে 1/3 এখানে আসলে আগের প্রবলেম এবং এই প্রবলেমের মধ্যে বেসিক্যালি কোনো ডিফারেন্স নাই, শুধুমাত্র পাওয়ারটা ছাড়া, তাই না? জি স্যার। তাহলে এখানে জাস্ট আমি পাওয়ারের জায়গাতে 0.33 ইউজ করলে হয়ে যাচ্ছে, তাই তো? বুঝছি কিনা? এখানে আমি যে একটা ভেরিয়েবল নিয়ে আসছিলাম, যে এর জায়গায় যদি আমরা সাম ইউজ করি তাহলে প্রবলেমটা হুবহু আগের মতোই হয়ে যাবে। যে এর জায়গায় যদি আমরা সাম ইউজ করি তাহলে সাম ইকুয়ালস টু 0, আর এই জায়গাটা হচ্ছে সাম ইকুয়ালস টু সাম প্লাস পাওয়ার i, 0.33, একই না? জি স্যার একই। এবার আসি সাম অফ পলিনোমিয়াল সিরিজ যদি দেখি আমরা, এটাটা হচ্ছে কি তোমার দুইটা ভেরিয়েবল নিচ্ছি x এবং n, একটা আউটপুট নিচ্ছি n এর দা ভ্যালু অফ x and n, এরপর আমরা x এবং n এর ভ্যালু ইনপুট দেব আউটপুট স্ক্রিন থেকে, এরপর সামেশন সমান আমরা x, আগে কিন্তু সামেশন সমান 0 অ্যাসাইন করতাম, এখন অ্যাসাইন করতেছি x। এটা কেন বলতে পারবা? সামেশন x কেন অ্যাসাইন করতেছি, আর সামটাকে আমরা সাম নতুন একটা ভেরিয়েবল, এটার ডেটা টাইপ হচ্ছে আমরা ডাবল। এই ডাবলটা কোন ধরনের, ইন্টিগ্রাল টাইপস না ফ্লোটিং টাইপস? ইন্টিগ্রাল। ইন্টিগ্রাল না ফ্লট? ফ্লটের মধ্যে তিনটা ছিল, ফ্লোটিং টাইপস, ডাবল টাইপস, লং ডাবল টাইপস। তাহলে ডাবলটা কিসের? ডাবলটা কিসের, ফ্লোটিং না ইন্টিগ্রাল? ফ্লোটিং হবে তাহলে। ডেফিনেটলি ফ্লোটিং তিন ধরনের করছিলাম, ফ্লট, ডাবল, লং ডাবল। তাহলে ডাবলটা কিসে পড়ে, ফ্লোটিং এ না? কনফিউজ কি, কনফিউজ নাকি? রেসপন্স নাই। জি স্যার। আচ্ছা, এরপর আমরা ফর লুপে আসি। ইন্টিজার i equals to 2, i less than or equals to n, i plus plus, এখানে 2 থেকে শুরু হচ্ছে। আচ্ছা, আমরা দেখার পরে তারপর সিরিজটা কি রকম হবে সেটা আমরা দেখব। i equals to 2, ইনিশিয়ালাইজেশনটা শুরু হচ্ছে 2 থেকে। এরপর এটা আগের মধ্যে ফর্মুলা সাম ইকুয়ালস টু সাম প্লাস পাওয়ার x, i। তাহলে এখানে x ও ভেরিয়েবল আর i ও ভেরিয়েবল, তাই কি? জি স্যার, এখানে দুইটাই চেঞ্জ হবে। তাহলে এবার বলো তো, i যদি 2 থেকে শুরু হয় তাহলে ব্যাপারটা কি রকম ঘটতেছে, সিরিজটা কি রকম সেটা বললে হবে, তাহলে বাকিটা তো আর বোঝার কিছু নাই। সিরিজটা কি রকম হবে এই প্রবলেম অনুযায়ী আমি আবার বলে রাখি। ফার্স্ট টার্ম হচ্ছে x, যেহেতু আমরা সামে x অ্যাসাইন করতেছি এবং পাওয়ার শুরু হচ্ছে 2 থেকে, সরি পাওয়ার না, মানে ইনিশিয়ালাইজেশনটা শুরু হচ্ছে 2 থেকে, দ্যাট মিন্স i। তাহলে এক্ষেত্রে পাওয়ারটা শুরু হচ্ছে আমার 2 থেকে এবং পাওয়ারটা কিন্তু আলটিমেটলি ওই n পর্যন্ত বাড়বে। 2 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3, আর x হচ্ছে বেস। এবার বলো, x হচ্ছে বেস। আচ্ছা, এখানে তোমার বোঝার সুবিধার্থে আমি বলি যে আমরা x ইকুয়ালস টু ধরলাম 4 আর n ইকুয়ালস টু ধরলাম 5। এবার বলো সিরিজটা কি রকম হবে? স্যার x স্কয়ার x কিউব প্লাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 4 এরকম। x স্কয়ার, ফার্স্টটা হচ্ছে x স্কয়ার, তারপর x কিউব প্লাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 5 অফ স্যার কত পর্যন্ত যাবে? i less than or equals to n, 5 পর্যন্ত। i 5 পর্যন্ত না যাবে, এরপর আর যাবে না তো। n যেহেতু 5, i কতক্ষণ যাবে? i 5 পর্যন্ত যাবে, এরপর আর যাবে না তো। পাওয়ারটা 5 পর্যন্ত যাবে, দ্যাট মিন্স সিরিজটা হচ্ছে আসলে x স্কয়ার, x কিউব, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 5, তাই তো? यस স্যার।
তাহলে তুমি যখনই x এর একটা ভ্যালু দিয়ে দিচ্ছ 4, তাহলে বেসটা কিন্তু ফিক্স হয়ে গেল, তাই না? কারণ x কে আপডেট করার মতো কেউ কি আছে আর এখানে? না স্যার। তাহলে x এ আমি ওই ইনপুট যেটা দিব সেটাই বেস হিসাবে ফিক্স থেকে যাবে টোটাল সিরিজের জন্য। তাহলে আমার x এর জায়গাতে বেস কত হয়ে যাবে? 4 হয়ে যাবে সব ক্ষেত্রে। তাহলে 4 স্কয়ার, 4 কিউব, 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 5, এরকম না? ইয়েস স্যার। তাহলে এখানে আমরা আসলে করতেছি কি, এই যে এবার দেখো, তাহলে x স্কয়ার, তো তাহলে x স্কয়ারের আগের পদটা যদি আমরা কনসিডার করতে চাই তাহলে সেটা x টু দি পাওয়ার 1 না? জি স্যার। x স্কয়ারের আগের পদটা কত? আমরা যদি সেম সিকোয়েন্সে এক ধাপ আগে আগে চলে যাই তাহলে আমরা x স্কয়ারের আগেরটা কত পাবো? x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স x। এটা বুঝছি কিনা? ইয়েস স্যার। এই কারণে আমরা প্রথমে সামের জায়গাতে x কে অ্যাসাইন করছিলাম। আসলে আমাদের অ্যাকচুয়াল সিরিজটা ছিল x টু দি পাওয়ার 1 প্লাস x টু দি পাওয়ার 2 প্লাস x টু দি পাওয়ার 3 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 5। এই সিরিজটা এক্স্যাক্টলি এরকমই ছিল এই সেটআপের জন্য। এখন কি বুঝলাম? যেহেতু আমরা i2 থেকে শুরু করতেছি তাহলে i এর 1টা কই যাবে? এই 1টাকে কারণ আগে ভাগে আমরা সামে অ্যাসাইন করে রাখতেছি x, কারণ x তো আমি জানি যেটা দিব x এর ভ্যালু 4, এটাই আমার প্রথমে সামে অ্যাসাইন হয়ে যাবে। ওই যে x টু দি পাওয়ার 1 যেটা, দ্যাট মিন্স 4 টু দি পাওয়ার 1, তাহলে 4 হিসেবে সামে অ্যাসাইন হয়ে যাবে। বুঝা গেছে এখন? স্যার হ্যাঁ স্যার বলো। আমি যদি সাম ইকুয়াল টু 0 দিই আর স্যার i ইকুয়াল টু 1 দেই তাহলে তো স্যার আমার সেম ইনপুটই আউটপুটই আসবে, তাই না? ডেফিনেটলি সেম। এটা জাস্ট একটু চেঞ্জ করলাম আর কি, সবগুলো একরকম হবে কেন? এটাও একটু শিখি, বুঝছি কিনা? মানে এখানে চেঞ্জ করলে এখানেও যে চেঞ্জ করতে হয়, এটা কি বুঝছি? যে আসলে আমরা কোন একটা ভেরিয়েবলে কখন 0 রাখবো, কখন 1 রাখবো, কখন অন্য কোনো ভেরিয়েবল রাখবো, এটার আমরা কয়েকটা টিপিক্যাল এক্সাম্পল দেখতেছি আর কি। বুঝা গেছে? আমরা আরেকটা সিরিজ দেখি, এটা দেখে শেষ করব। এখানে আমরা দুইটা ভেরিয়েবল নিচ্ছি n এবং i আমরা 0 ভ্যালু অ্যাসাইন করতেছি। এটা পরবর্তীতে একটা কাজে লাগবে, সেটা আমরা পরে বুঝতেছি। সবগুলো ইন্টিজার, একটা আউটপুট নিচ্ছি এন্টার পজিটিভ ইন্টিজার সিন n, n এর ভ্যালু আমরা আপডেট দেব যে সামেশনটা কত টার্ম পর্যন্ত নেবে। এরপর আমরা সাম ইকুয়ালস টু 0 নিচ্ছি, সাম একটা নতুন ভেরিয়েবল, এটা ডেটা টাইপ আমরা লং নিচ্ছি, লংটা হচ্ছে একটা ইন্টিগ্রাল টাইপস, দ্যাট মিন্স লং ইন্টিজার। এরপর আমরা একটা ডু হোয়াইল লুপ ইউজ করতেছি। তাহলে ডু হোয়াইল লুপের স্ট্রাকচারটা কি রকম? ডু এর পরে একটা স্টেটমেন্ট থাকবে বা স্টেটমেন্ট ব্লক থাকবে, এরপরে একটা হোয়াইল থাকবে, হোয়াইলের সাথে একটা কন্ডিশন থাকবে, ঠিক আছে? তাহলে এখানে কি ঘটনা ঘটতেছে দেখো, প্রথমে i সমান 0 অ্যাসাইন করলাম, সামে 0 অ্যাসাইন করলাম, এরপর ডুতে প্রথমে ডু এর কাজটা করবে সে, তারপর হোয়াইলের কন্ডিশনটা চেক দিবে। তাহলে ডু এর কাজটা কি করবে? সাম প্লাস ইকুয়ালস টু প্লাস প্লাস, এটা কিন্তু প্রি ইনক্রিমেন্ট, সাম প্লাস ইকুয়ালস টু প্লাস প্লাস i। তাহলে এটাকে আমরা সিম্পলি লিখলে কি লিখতে পারবো? সাম ইকুয়ালস টু সাম প্লাস 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 i, তাই না? এটা বোঝার জন্য আমি একটু স্পেস দিয়ে রাখি, এটা বুঝছি? এটা বুঝছি কিনা? এই ইকুয়েশন মানে কি এটা লেখা যায় না? জি স্যার লেখা যায়। তাহলে এখানে আসলে কি ঘটনা ঘটবে বলো তো? প্রি ইনক্রিমেন্ট যেহেতু আগে ইনক্রিমেন্টের কাজটা হয়ে যাবে, তাই না? হ্যালো, প্রি ইনক্রিমেন্ট অপারেটরের ইউজটা কি ছিল মনে আছে? প্রি ইনক্রিমেন্ট অপারেটর যখন আমরা ইউজ করতাম তখন ইনক্রিমেন্টের কাজটা আগে হয়ে যাইতো, এরপরে এডিশনের কাজটা হবে, বুঝছি কিনা? প্রি ইনক্রিমেন্ট অপারেটর যার সাথে থাকবে ওই কাজটা আগে হবে, এরপরে তার আশেপাশে যে অপারেটরগুলো থাকবে সেগুলোর কাজগুলো হবে।
তাহলে আগে ইনক্রিমেন্ট অপারেটর কাজ হবে, আই এর ভ্যালু ছিল আগে কত 0, এখন হবে কত 1 না? আই এর ভ্যালু আগে কত ছিল? 0 তাহলে এখন আই ইনক্রিমেন্ট হয়ে কত হবে? 1। সামে কত আছে? 0। তাহলে এদিকে 1 প্লাস 0 ইকুয়ালস টু কত 1 না? তাহলে 1টা অ্যাসাইন হবে কোথায়? সামে না? বুঝছি? জি স্যার। প্রথমে আই এর ইনক্রিমেন্ট হইলো, ইনক্রিমেন্ট হওয়ার পরে সেটা সামের সাথে অ্যাড হইলো, অ্যাড হওয়ার পরে সেটা অ্যাসাইন হলো কোথায়? আবার সামে। এরপর সে কন্ডিশনটা চেক দিবে। তাহলে আই এর ভ্যালু কত 1 না? এই যে আই কিন্তু ইনক্রিমেন্ট হয়ে গেছে অলরেডি, আগে ছিল আই এর ভ্যালু 0, আই এ 0 অ্যাসাইন ছিল। তাহলে এখন এক আপডেট হয়ে কত হলো 1। তাহলে 1 লেস দ্যান n, n এর ভ্যালু সাপোজ ধরো 5 দিলাম আমরা, তাহলে 1 লেস দ্যান 5 ট্রু না ফলস? ট্রু। আই এর ভ্যালু 1, n এর ভ্যালু হচ্ছে 5, তাহলে কন্ডিশন ট্রু। ট্রু হলে আবার সে ডু এর স্টেটমেন্টে ঢুকবে, ডু এর আন্ডারে যে স্টেটমেন্ট সেখানে ঢুকবে, দ্যাট মিন্স আবার সে সাম বের করবে। এখন সে কি করবে? আবার আই এর ইনক্রিমেন্ট করবে। আই এর ইনক্রিমেন্ট মানে আগে কত ছিল 1 না? এখন সেটা কত হবে? 2। আর সামে কত ছিল? 1। তাহলে 2 আর 1 এ 3, তাহলে সাম ইকুয়ালস টু 3। তাহলে এখন হইলে কত আসবে? i সমান 2 না? তাহলে 2 লেস দ্যান 5 ট্রু না ফলস? ট্রু। ট্রু। তাহলে সে আবার ডু এর স্টেটমেন্টে যাবে, দ্যাট মিন্স আবার সাম বের করবে। এভাবে কাজটা হতে থাকবে। এই সিরিজটা কি রকম দেখতে বলো তো? এই সিরিজটা দেখতে কি রকম? এখানে কোনো পাওয়ার ফাংশন ইউজ করা হয় নাই। সিরিজটা কি রকম? খুবই সিম্পল একটা সিরিজ, এটা পারা উচিত। 1 প্লাস 3 প্লাস 5 এমন 1 প্লাস 2 প্লাস 3 1 প্লাস বলো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এরকম কিনা এটা বুঝছো সবাই? এই সিরিজটা এরকম হবে কিনা? এটা কিন্তু আমরা ফর লুপ দিয়ে করতে পারতাম খুব ইজিলি, তাই না? এটা কি ফর লুপ দিয়ে করা যায় তো? জি স্যার, মেবি। ফর লুপ দিয়ে ইজিলি করা যাবে, কিন্তু আমরা ফর লুপ দিয়ে না দেখে দেখলাম কি ডু হোয়াইল দিয়ে। আলটিমেটলি দেখো ফর লুপে কি করতাম? একটা ইনিশিয়ালাইজেশন দিতাম, সেটা হয়তো বা i সমান 0 না দিয়ে i সমান 1 দিতাম সেক্ষেত্রে হয়তো বা। তাইলে ফর লুপ দিলে কি কি থাকতো? ইনিশিয়ালাইজেশন থাকতো, তারপরে কন্ডিশন থাকতো যেটা আমি হোয়াইলের সাথে রাখতেছি, তারপরে ইনক্রিমেন্টের কাজটা থাকতো যেটা আমরা ডু এর আন্ডারে রাখতেছি। তাহলে একই তো কাজ, জাস্ট ফর লুপের কাজটাকে আমরা ডু হোয়াইল দিয়ে করলাম, এবং সিরিজটা হচ্ছে কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ওই n এর ভ্যালু যতদূর দিয়ে আর কি। বুঝা গেছে? এটা বুঝছি নাকি? জি স্যার। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। যদিও আর একটা প্রবলেম করানোর কথা ছিল, এটা করতে করতে অনেক টাইম লাগবে। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? স্যার। হ্যাঁ বলো। স্যার, প্রাইম নাম্বারের যে প্রোগ্রামটা আছে স্যার, ওইটা তো স্যার আমরা একটা লিমিট পর্যন্ত প্রাইম নাম্বারগুলো পাইতেছি। হ্যাঁ কিন্তু স্যার অবশ্যই। যদি আমরা যেন এক্স্যাক্টলি কোনো একটা নাম্বার প্রাইম কিনা সেটা জানতে পারবো কিনা? অবশ্যই পারবা, কেন পারবা না? এটা তো আমি এক ধরনের দেখাইলাম যে, কিন্তু মেইন কোডটা সেম থাকবে, লজিক গুলো সেম থাকবে, হয়তো বা কিছু স্টেটমেন্ট অ্যাড হবে, অ্যাড হবে বা সাবট্রাক্ট হবে এরকম। বুঝা গেছে? এটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এটা আমি দিব তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য। আর কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? হ্যালো। নো স্যার। ওকে, তাহলে কালকের ক্লাসটা আমরা কয়টায় নিচ্ছি?
স্যার 11টায় 10টায় 10টায় না 11টায় বলো? স্যার 10টায় স্যার। 10টায় হলে আমার একটু কাজ থাকতে পারে, 11টায় হইলে ভালো হয় আমার। আচ্ছা স্যার, তাহলে স্যার 11টায় স্যার। খুব সমস্যা হবে তোমাদের? না স্যার, কোনো সমস্যা নেই স্যার। তাহলে আমরা 11টা থেকে শুরু করি। ওকে স্যার। ধরো ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা মতো নিবো, আর কি বেশি নিবো না। ঠিক আছে? জি স্যার। তাহলে কালকে 11টা থেকে ইনশাআল্লাহ। ওকে? জি স্যার। থ্যাংক ইউ।